কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলেকে জন্ম দিলাম? আব্বু, বিশ্বাস করো, আমি কিছুই করিনি, এটাও সাজানো। ওই মুখে আমাকে আব্বু বলে ডাকবি না, এক্ষুনি চলে যা আমার সামনে থেকে। আম্মু, তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিছুই করিনি। চুপ! ওই মুখে আমাকে আম্মু বলবি না। কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলে জন্ম দিলাম? বের হয়ে যা আমার সামনে থেকে, চলে যা। ওর মতো ছেলে আমার থাকলে বিষ খাইয়ে মেরে ফেলতাম। কিরে, যাচ্ছিস না কেন? চলে যা এখান থেকে, আর কোনোদিন আমার সামনে আসবি না। আচ্ছা ঠিক আছে, তবে একদিন সত্যটা জানতে পারবে, সে আমাকে হাজার ডাকলেও আমি আর আসবো না। আর মিথিলা, কাজটা তুই ঠিক করলি না, এর বিচার আল্লাহ করবে। এই বলে বাসা থেকে বের হয়ে এলাম। আপনারা হয়তো কিছু বুঝছেন না, আসুন আপনাদের খুলে বলি। আমি সাজ্জাদ কেয়ার, বাবা মায়ের একমাত্র সন্তান। অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বাবার দেশে নামকরা একজন টপ বিজনেসম্যান, তার একমাত্র ছেলে আমি। এখন চলুন আপনাদের আমার পুরো কাহিনীটা বলি। আজকে বিকাল 5টায়, আজকে ছিল আমার আব্বুর বন্ধুর মেয়ে মিথিলার জন্মদিন। তাই আজকে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের তো বলাই হলো না, আমার আব্বুর বন্ধু আমাদের বাড়িতে থাকে তার ফ্যামিলি নিয়ে। তো সন্ধ্যার সময় আমি আমার রুমে এলাম, ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। বের হয়ে দেখি মিথিলা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম, কারণ এর আগে ও কোনোদিন আমার রুমে আসেনি। হঠাৎ আজকে আমার রুমে আসায় ব্যাপারটা ভালো লাগছে না। তাই ওকে বললাম, কি ব্যাপার, তুই আমার রুমে কি করিস? মিথিলা আমার থেকে বয়সে 2 বছর বড়, তাই তুই করে বলি, আর মিথিলা আমাকে তুমি করে বলে। না মানে তোমাকে একটা কথা বলতে এলাম। আচ্ছা বল, এখন কি বলবি? জানি না কথাটা তুমি কিভাবে নিবে। আসলে তুমি কি আমায় বিয়ে করবে? পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে নিজে বোনের মতো দেখি, তোকে কখনো বিয়ে করব না। লাস্ট বার বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে? বললাম তো। দেখ আমি কি করি। এই বলে মিথিলা দরজা বন্ধ করে দিল। আমি খুব ভালো করে বুঝতে পারলাম ও কি করতে চায়। তাই আমি আমার বাটন ক্যামেরা চালু করে দিলাম। আমার শার্টের সাথে সবসময় এটা লাগানো থাকে। এদিকে মিথিলা দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করছে আর নিজের জামা ছিঁড়ছে। আমি শুধু দাঁড়িয়ে আছি, কার সব রেকর্ড হচ্ছে। মিথিলা চিৎকার শুনে বাসার সবাই দরজা কাছে এলো, দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজা খুলতে যাব, তার আগেই মিথিলা আমাকে ধাক্কা দিয়ে বিছানা ফেলে দেয় আর আমার উপর শুয়ে শয়তানের হাসি দিয়ে নেকা কান্না করতে থাকে। আমি ওকে সরানোর চেষ্টা করছি, তার আগেই সবাই দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা আমাকে ভুল বোঝে। বাকিটা তো উপরেই শুনলেন। এটা ছিল আমার ঘটনা। আমি চলে এলাম ওই বাড়ি থেকে। এখন কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। বাসা থেকে বের হওয়ার সময় শুধু মোবাইল ও ল্যাপটপ আর এটিএম কার্ডটা নিয়ে এসেছি। এই এটিএম কার্ডে যত টাকা আছে তা দিয়ে আবার সারা জীবন চলে যাবে। এটা আমার পার্সোনাল কার্ড। এই কার্ডের কথা আমি ছাড়া কেউ জানে না। এখন কোথায় যাব কিছুই বুঝতেছি না। আর আব্বু আম্মু আমাকে অবিশ্বাস করলো। আমি ফোনটা পকেট থেকে বের করে ভিডিওটা আব্বুর মোবাইলে পাঠিয়ে দিলাম। তারপর হাঁটা শুরু করলাম। কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। মোবাইলটা বের করে দেখি রাত 10টা 30 বাজে। তো আমি একটা এটিএম বুথে গেলাম, কার্ড থেকে 20,000 টাকা তুললাম আর ল্যাপটপ যত্নে রেখে দিলাম। আপনারা আবার ভাববেন না যে টাকা কার্ডে আছে এটা আমার আব্বুর টাকা। না, এটা আমার ফ্রিল্যান্স থেকে ইনকাম করা টাকা। আর ল্যাপটপ এর জন্যই নিয়ে এসেছি। রাত অনেক হলো, তাই একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বের হয়ে বাস স্ট্যান্ডে চলে এসে চেয়ারে বসে পড়লাম। কোথায় যাব এটা ভাবতে লাগলাম। তখন মনে পড়লো ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনেছি, আর ফ্ল্যান্সের টাকা দিয়ে এই ব্যাপারটা কেউ জানে না। আর আরো অনেক কিছু আছে যেটা সম্পর্কে আমি ছাড়া কেউ জানে না। তো আমি ঢাকার একটা বাসে টিকিট কাটলাম। তারপর বাসে গিয়ে সিটে বসে পড়লাম। জীবনে প্রথম আমি বাসে উঠলাম। সব আমার ভাগ্য। পাশের সিটটা এখনো খালি আছে। বাস সাথে 30 মিনিট বাকি আছে, তাই ভাবলাম কিছু খাবার কিনে আনি। তাই বাস থেকে নেমে কিছু খাবার ও পানি নিয়ে আসলাম। তারপর বাসে উঠে নিজের সিটে বসে পড়লাম। আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে, দেখতে মাশাআল্লাহ যে কেউ ক্রাশ খাবে। তবে আমার আবার ওইদিকে আগ্রহ নেই। তারপর বাস আস্তে আস্তে চলতে শুরু করলো। আমি বাইরের দৃশ্য তাকিয়ে দেখতে লাগলাম। নিজের চিরচেনা শহরটাকে ছেড়ে রওনা দিলাম অজানা এক জায়গায়, যেখানে কেউ আমাকে চিনবে না। কাল থেকে নেমে পড়তে হবে নিজের জীবন যুদ্ধে, এসব ভাবতে লাগলাম। তখন আমার ফোনের কথা মনে পড়লো। আমি ফোনটা পকেট থেকে বের করলাম। তারপর ফোন থেকে সিম কার্ডটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজকে থেকে আমার আব্বু আম্মু কেউ নেই যারা আমাকে বিশ্বাস করে না। তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। পরে ফোনটা পকেটে ঢোকালাম। আমি আমার পাশের সিটে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে কোনো খেয়াল না করে বাইরে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলল,
আপনার কি মন খারাপ? কেন বলুন তো? না, আপনাকে দেখে মনে হলো আপনার মন খারাপ। না, তেমন কিছু না। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। আপনার নাম কি? আমার নাম মায়া, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আমি অনার্স ফাইনাল ইয়ারই পড়ি। ও তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ঠিক আছে। তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে, তবে আপনাকেও তুমি করে বলতে হবে। আমি তো তুমি করেই বলছি, কিন্তু তুমিই তো আমাকে আপনি আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে। ওকে, তা তুমি ঢাকায় কি কারণে যাচ্ছ? যাচ্ছি কি আর সাধে? অনেক লম্বা একটা কাহিনী, থাক বাদ দাও। আমাকে বলতে পারো, সমস্যা নেই। না থাক। প্লিজ বলো না, কি হয়েছে? মায়ের অনেক জোরাজুরিতে আমি বললাম, আচ্ছা শোনো তাহলে। সব ঘটনা খুলে বললাম। আমার পুরো ঘটনা শুনে মায়া আমাকে বলতে লাগলো, তোমার জীবনে এত কষ্ট? আমি ভাবতে পারিনি মিথিলা এত খারাপ একটা কাজ করবে। থাক এসব কথা, বাদ দাও। ওদের নিয়ে আর ভাবতে চাই না। ঠিক আছে, তবে তুমি এখন থাকবে কোথায়? আমার একটা ফ্ল্যাট আছে, আর সেটা ব্যাপার আমি ছাড়া কেউ যায় না, তাই আমি আজ থেকে সেখানেই থাকবো। ও, কিন্তু তুমি চলবে কিভাবে? এই যে কার্ড আর ল্যাপটপ, এই কার্ডে যা আছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তাছাড়া ফ্রান্স থেকে টাকা ইনকাম করে চলি, বাবার টাকা ব্যবহার করি না। ও ঠিক আছে। তারপর আর কেউ কথা বললাম না। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। যখন ঘুম ভাঙলো তখন আমি দেখলাম আমি মায়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছি, ও মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়লাম এবং ঠিক করে বসে মায়াকে বললাম, সরি, ঘুমের ঘরে কখন তোমার কাঁধে মাথা চলে গেছে যাই না। না না, ঠিক আছে, সমস্যা নেই। তারপর বাস আমাদের গন্তব্যে এসে থামলো। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে গেলাম। মায়া আমার কাছে নাম্বার চেয়েছিল, কিন্তু আগে সিমটা ভেঙে ফেলেছি, তাই নাম্বার দিতে পাইনি, শুধু ফেসবুক আইডিটা দিয়ে এসেছি। তো বাস থেকে নেমে একটা রিক্সা করে আমি বাসা চলে এলাম। বাসায় এসে ফ্ল্যাটের চাবি দিয়ে ভিতরে গেলাম। চারিদিকে শুধু ময়লা পড়ে আছে। আসলে আমি এখানে খুব কম আসি, তাই পরিষ্কার করা হয় না। তাই আগে বাসাটা ভালো করে পরিষ্কার করিলাম। পরিষ্কার করা শেষে ফ্রেশ হয়ে বাইরে এসে রেস্টুরেন্ট থেকে নাস্তা করলাম। তারপর বাসা চলে এলাম। সারা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি, তাই বিছানার গায়ে লিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো বিকাল 5টায়। তাই আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। তারপর বিলটা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। শপিং মলে চলে গেলাম, কারণ বাড়ি থেকে চলে আসার সময় আমি কোনো জামা কাপড় আনিনি। তাই শপিং মলে গিয়ে আমার জামা কাপড় কিনলাম। জামা কাপড় কিনে একটা সিমের দোকানে গেলাম, একটা সিম কিনে বাসায় চলে এলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। বাসায় আসার সময় খাবার কিনে নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম এবং ভাবতে লাগলাম আমাকে এখন একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। আমার বাসার কাছে একটা ভার্সিটি আছে। হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম। তারপর সোজা প্রিন্সিপালের রুমে গেলাম। তারপর স্যারের সাথে কথা বললাম। স্যারের সাথে কথা বলে আমি বাইরে চলে এলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে আসবো তখন একজন আমাকে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে যাকে দেখলাম, দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরলাম। আপনারা হয়তো ভাবছেন আমি যাকে জড়িয়ে ধরেছি এটা কে? আমি যাকে জড়িয়ে ধরেছি ও হলো মিজু, আমার বন্ধু। 1 বছর আগে ওর বাবা ট্রান্সফার হওয়ার কারণে ঢাকা চলে আসে। তারপর আর যোগাযোগ হয়নি। আর আজকে হঠাৎ দেখা, তখন মিজু আমাকে বলল, কিরে তুই এখানে কি করিস? এই ভার্সিটিতে ভর্তি হব, তাই শুনতে এসেছিলাম কি কি লাগবে। কিন্তু তুই এখানে কি করিস? আরে আমি এখানেই পড়ি। তোর তো নিজের একটা ভার্সিটি আছে, তাহলে আবার এখানে ভর্তি হলি কেন? সেটা অনেক লম্বা এক কাহিনী, তোকে পরে এক সময় বলবো। না, তুই এখনই বল কি হয়েছে তোর সাথে। আচ্ছা চল একটা পার্কে গিয়ে বসি, তোকে সব খুলে বলবো। আচ্ছা চল। পার্কে যেতে যেতে মিজুর পরিচয়টা দেই। মিজু আমার বন্ধু, ওর বাবা একজন সরকারি চাকরিজীবী। মিজু আমার সাথে ফাইনাল ইয়ারে পড়ে। তারপর আমরা পার্কে চলে এলাম, একটা বেঞ্চে বসলাম। তখন মিজু বলল, নে এবার তোর ঘটনা বল। আচ্ছা শোন তাহলে। তারপর মিজুকে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম। মিথিলা এটা করবে আমি ভাবতেও পারিনি। আরে এসব বাদ দে, এখন একা চলা শিখে গেছি, কাউকে লাগবে না আমার। সেটা বুঝলাম, তুই এখন আছিস কোথায়? এই তো সামনেই থাকি, এটা আমার নিজের ফ্ল্যাট, দরকার হলে চলে আসবি। ওকে ঠিক আছে।
ওকে, তাহলে থাক, আমি চলে যাই। আরে তোর এত তাড়া কিসের? আর বলিস না, আমার আগের ভার্সিটিতে যেতে হবে টিসি নিয়ে আসতে। তা কখন যাবি? এই তো কালকে সকালে বের হব। ও, তো এখন চল আমাদের বাসায় যাই। না রে, আজকে আর পারবো না, আরেকদিন যাব, আজকে অনেক কাজ আছে। ও, তাহলে তোর নাম্বারটা দে তো। 01701981495। আচ্ছা, কল করলে বাইরে আসিস। ঠিক আছে রে, বাই। বাই। তারপর আমি ওখান থেকে বাসায় চলে এলাম। আসার সময় অবশ্য খাবার কিনে নিয়ে এসেছি, তাই আর বাইরে যাওয়া লাগবে না। রুমে এসে ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে নিচে চলে এলাম খাবার টেবিলে লাঞ্চ করতে। খাবারটা শেষ করে আমি আবার রুমে চলে এলাম, তারপর ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর ল্যাপটপ নিয়ে চলে এলাম ছাদে। ল্যাপটপে গান শুনতে শুনতে একটা অনলাইনে বাসের টিকিট কাটলাম, কারণ কালকে আবার আমাকে ভার্সিটি যেতে হবে টিসি আনতে। টিকিট কেটে আমি কাজ করতে লাগলাম। 1 ঘন্টার মতো ছাদে থেকে নিচে চলে এলাম, তারপর বাইরে এসে হাঁটতে লাগলাম। এখানে আসা পর্যন্ত একবার পুরো শহরটা দেখিনি, তাই আজকে এখন দেখব। তো হাঁটতে হাঁটতে বাসার পাশে একটা পার্ক আছে, সেখানে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখি সব জোড়া জোড়ায় বসে আছে। আমি ওগুলো দেখলাম না, ফোনটা বের করে মিজুকে কল করলাম, তারপর ওকে পার্কে আসতে বললাম। কলটা কেটে দিয়ে আমি ফেসবুকে গেলাম। অনেকদিন ধরে গল্প দেই না, তাই অনেকে মেসেজ করেছে। আমি গল্প পোস্ট করে নিজের নিউজ ফিডে ঘোরাঘুরি করতে লাগলাম। কিছুক্ষণ পর মিজু এলো এবং আমার পাশে বসে বলল, কিসের জন্য জরুরি তলব? কিসের আবার হবে, একা একা থাকতে ভালো লাগছে না, তাই তোকে কল করলাম। আচ্ছা, এখন চল তোকে আমার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা চল যাই। তারপর আমি ও মিজু পার্ক থেকে বের হলাম, তারপর একা রিক্সা করে মিজুদের আদ্রাখানে চলে এলাম। সেখানে মিজু সবার সাথে পরিচয় করে দিল। আমি তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত 9টা পর্যন্ত আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে এলাম বাসার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে বাসায় আসছি। কিছুক্ষণ হাঁটার পর একটা রাস্তায় এলাম। এই রাস্তাটা সবসময় নির্জন থাকে, বেশি কেউ যাওয়া আসা করে না, তো আমি রাস্তা দিয়ে বাসায় আসতে লাগলাম। তখন দেখলাম 2টা ছেলে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার বিবেকে বাঁধলো। সাথে সাথে পাশে একটা রড ছিল, সেটা নিয়ে ছেলের দুটোর সামনে গেলাম এবং বললাম, এই নিজেদের ভালো চাস তো, মেয়েটাকে ছেড়ে দে। কে রে তুই? আমাদের শিকারে ভাগ বসাস? সরে যা আমাদের সামনে থেকে, না হলে তোকে শেষ করে দেব। এটা শোনার পর 1 সেকেন্ড দেরি না করে হাতের রডটা দিয়ে ওদের মারতে লাগলাম। মারতে মারতে ওদের আত্মরা করে ফেললাম। তারপর ওরা উঠে ভয়ে দৌড়ে পালালো। আমি মেয়েটার মুখের উপর থেকে কাপড়টা সরালাম। তারপর যাকে দেখলাম তাকে দেখে তো রীতিমতো শক খেয়ে গেলাম। ও এই জায়গায় কি করছে? মেয়েটি আর কেউ না, মিথিলা। মিথিলাও আমাকে দেখে অবাক হয়ে গেছে। তখন আমি বললাম, মিথিলা আমার মুখে আপনি শুনে বেশ অবাক হলো আর বলল, আপনি কাকে বলছো তুমি? আর তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। সরি, আমি আর সেখানে যাব না। আর আপনি এখানে কি করেন? আমি এখানে আমার এক বান্ধবীর বাড়ি এসেছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো, আর প্লিজ তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। আমি সবাইকে সব সত্যি বলে দিব। সেটা আপনাকে ভাবতে হবে না, আগে আপনার বান্ধবীর ঠিকানা বলুন। মিথিলার ঠিকানা বললো। আমি ওকে ওর বান্ধবীর বাসায় পৌঁছে দিয়ে আমি নিজে বাসায় চলে এলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। ভোর 6টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে এলাম বাস কাউন্টারে। বাসে উঠে বসলাম। বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। দুপুর 12টার আগেই আমি শহরটা এসে গেলাম। বাস থেকে নেমে একটা রিক্সা করে ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটির ভিতরে ঢোকার আগে আমি মাস্ক পরে নিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভিতরে চলে এলাম। আমি আশেপাশে তাকালাম না, সোজা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেলাম। স্যারের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করলাম মিথিলা ওর বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। আমি ওকে দেখে একটু অবাক হলাম, কারণ কালকে রাতে ওকে আমি ওর বান্ধবী বাসা দিয়ে এসেছি। তাহলে ও কখন এলো? হয়তো সকালে এসেছে। সেটা নিয়ে আমি আর ভাবলাম না। স্যারের রুমে চলে এলাম। স্যারের কাছে টিসি নিয়ে বের হয়ে এলাম। স্যার আমাকে টিসি দিতে চায়নি। অনেক কষ্টে টিসি নিয়ে বের হলাম। তারপর ভার্সিটি থেকে বের হব, তখন দেখলাম মিথিলা আমার দিকে আসছে। হয়তো আমাকে দেখে ফেলেছে, তাই তাড়াতাড়ি ভার্সিটি থেকে বের হয়ে এলাম। তারপর আবার বাস স্ট্যান্ডে চলে এলাম। এবার ঢাকা যাওয়ার জন্য একটা টিকিট কাটলাম। তারপর বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো।
আমি আবার বিদায় দিলাম এই শহরটাকে। ঢাকায় আস্তে আস্তে রাত হয়ে গেল। তো বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর বাসা চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ভর্তি হয়ে সব কাজ শেষ করে সোজা মার্কেটে চলে এলাম। আজকে আর ক্লাস করব না। মার্কেটে গিয়ে আমার প্রয়োজনীয় বই খাতা কিনলাম। তারপর বাসায় চলে এলাম। তারপর লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বিকেল ঘুম থেকে উঠে ল্যাপটপে কাজ করতে লাগলাম, কারণ একটা অনেক বড় ডিল পেয়েছি। রাত 12টায় কাজ শেষ হলো। ডিনার না করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আজ থেকে শুরু হলো আমার নতুন জীবন। বাকি জীবনটা একা কাটাবো সিদ্ধান্ত নিয়েছি আমি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে কাঁধে ব্যাগটা নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি যাওয়ার পথে আমি একটা রেস্টুরেন্টে নাস্তা করে নিলাম। তারপর ভার্সিটি চলে এলাম। আমার বাসার পাশে ভার্সিটি, তার পায়ে হেঁটে এলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। অনেক বড় একটা ভার্সিটি। আমি আর আশেপাশে না তাকিয়ে সোজা হেঁটে ভেতরে গেলাম। একটু সামনে যেতে দেখলাম মিজু দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে চলে গেলাম আর বললাম, কিরে তুই আবার কখন এলি এখানে? এই তো কিছুক্ষণ আগে। তুই কখন এলি আর ভর্তি হয়েছিস? কালকে ভর্তি হয়েছি আর আজকে ক্লাস করব। আচ্ছা চল, তোরে আমার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে চল। তারপর আমি আর মিজু চলে গেলাম ওর বন্ধুদের কাছে। সবার সাথে পরিচিত হলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। অল্প কিছু সময়ের ভিতরে আমাদের আড্ডা জমে উঠল। ওরা সবাই মিশুক, তাই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। আড্ডা দিতে দিতে ক্লাসের টাইম হয়ে গেল, তাই ক্লাসে চলে এলাম। ক্লাসে গিয়ে পড়লাম আরেক বিপদে, কারণ ক্লাসে সব মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার বিরক্ত লাগে, তাই আমি কিছু না বলে একটা বেঞ্চে চুপচাপ করে বসে রইলাম। মিজি আমার পাশে বসলো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। ক্লাসে স্যার ঢুকে আমার দিকে একবার তাকালো, তারপর আমাকে বলল, এই ছেলে তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। তখন স্যার আমাকে বলল, তোমার নাম কি? এই ক্লাসে কি করছো? আমার নাম সাজ্জাদ, আর আমি এখানে অ্যাডমিশনে নতুন ভর্তি হয়েছি। ও তাহলে তুমি সেই ছেলে যার কথা স্যার আমাকে বলেছিল? আচ্ছা বসে পড়ো। আমি বসে পড়লাম। তারপর স্যার ক্লাস নিতে শুরু করলো। একে একে সব স্যার ক্লাস নিল। ক্লাস শেষ করে আমি বের হয়ে এলাম। আমি আর মিজু ক্যাম্পাসের ভিতরে দিয়ে হাঁটতেছি। তখন আমার নাম ধরে কে যেন পিছন থেকে ডাক দিল। আমি পিছনে তাকে দেখি একটা মেয়ে আমাকে ডাকছে। মেয়েটাকে আমার কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। ভালো করে দেখলাম এটা তো মায়া। ও এখানে কি করে এলো? এসব ভাবতে ভাবতে মায়া আমার সামনে এসে দাঁড়ালো। এসে বলতে লাগলো, তুমি এখানে ভর্তি হয়েছো নাকি? কিন্তু তুমি এখানে কি করো? আমিও এখানেই পড়ি। দুজনে তো একসাথেই ক্লাস করলাম। সরি, খেয়াল করিনি। খেয়াল করব কি করে? তুমি তো কোনো মেয়ের দিকে তাকাও না, তাকালে তো দেখবে। তুমি ওকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ, আমরা একসাথে বাসে করে এসেছি, সেখানে পরিচয়। আচ্ছা, তোরা কথা বল, আমি যাই। দাঁড়া, আমিও যাবো তোর সাথে। আর মায়া, তোমার সাথে কালকে কথা হবে। আরে তোমার নাম্বারটা তো দাও। আচ্ছা নাও। আচ্ছা, রাতে কথা বলবো। ওকে বলে ওখান থেকে চলে এলাম। তারপর আমি ও মিজু হাঁটতে হাঁটতে বাসা চলে এলাম। রাতে ল্যাপটপে কাজ করছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি সাধারণত অচেনা নাম্বারে কল ধরি না। 3বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলাম, সালাম দিলাম। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে, কুত্তা, তোকে কখন থেকে ফোন দেই, রিসিভ করছো না কেন? মেইলি কণ্ঠে কথাটা বলল, এই আপনি কে আর কল দিয়ে তুই তুকারি করছেন? আমি মায়া। আচ্ছা বলো, কি বলবে? তুই আমার ফোন ধরলি না কেন? আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না। আর তোমার নাম্বার সেভ করা নেই। ও, ডিনার করছো? কিছুক্ষণ আগে করলাম। তুমি? আমি এইমাত্র করলাম। কি করতেছো তুমি? কাজ করতেছি। তুমি কি করতেছো? আমি একজনের কথা ভাবতেছি। কার কথা ভাবতেছো? সেটা বলা যাবে না। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হাসালে, আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না নেই, তবে এবার ভাবছি এবার একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিব। কি বললি তুই? যদি কোনো মেয়ের দিকে তোকে তাকাতে দেখি তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। তবে আমাকে একটা কথা বলো তো, তুমি কখনো তুই বলো আবার তুমি বলো? আমি রেগে গেলে তুই বলে ডাকি, আর শান্ত থাকলে তুমি করে বলি। ও, এখন বুঝলাম। আচ্ছা,
কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে, কেমন? ওকে বলে ফোনটা কেটে দিয়ে কাজ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম ভার্সিটির দিকে। ভার্সিটি গিয়ে দেখি মিজু বসে আছে। আমি ওর পাশে বসলাম। তখন মিজু বলল, তুই মায়াকে চিনিস নাকি? কেন? মায়ের থেকে সাবধানে থাকবি, ওর বাবা কিন্তু ডিসি। বলছিস কি? ঠিকই বলছি। আচ্ছা ক্লাসে চল, ক্লাস শুরু হবে এখন। আমিও মেজু ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। তখন মায়া ক্লাসে প্রবেশ করলো। সোজা ওর বান্ধবীর কাছে গেল। আমাকে হয়তো খেয়াল করেনি। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলো। এসে ক্লাস করাতে লাগলো। একে একে সব স্যার ক্লাস করে চলে গেল। ক্লাস শেষে কতগুলো মেয়ে এলো আমার সাথে কথা বলতে। আমিও তাদের সাথে হেসে হেসে কথা বলছি। কোথা থেকে যেন মায়া এসে মেয়েগুলোকে চলে যেতে বলল এবং আমার হাত টানতে টানতে বাইরে নিয়ে এলো এবং বলতে লাগলো, এই, তোকে কালকে বলছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি কথা বললে তোমার সমস্যা কোথায়? অনেক সমস্যা, আর যেন কথা বলতে না দেখি। মেয়েদের সাথে কথা বললে জেলে ঢুকাই দিব। আচ্ছা বলবো না। এখন চলো আমার সাথে। কেন? তোমার সাথে আবার কোথায় যাব? আগে চলো, তারপর দেখতে পাবে। আমি যেতে না চাইলেও জোর করে নিয়ে গেল। ওর সাথে রিক্সায় বসলাম। আগে কখনো মেয়েদের সাথে রিক্সায় উঠিনি, আজকে প্রথম। তাই আমার কেমন জানি আনইজি ফিল হচ্ছে। আমি মাঝখানে অনেক জায়গায় বাদ রেখে বসেছি। সেটা দেখে মায়া আমাকে বলল, কি ব্যাপার, তুমি এত সরে বসেছ কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। চুপ, আমার কাছে এসে বসো। না আমি ঠিক আছি তো। আমার কাছে এসে বসলে তোমার অসুবিধা কোথায়? এই বলে আমার হাত ধরে টান দিল। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে বললাম, এখানে কিসের জন্য এসেছো? কাজ আছে, ভেতরে চলো। আমি আর কিছু বললাম না। ওর সাথে ভিতরে চলে গেলাম। মায়া প্রথমে ছেলেদের দোকানে গেল। তারপর আমার মাপের কিছু জামা কিনলো। তখন আমি বললাম, তুমি আমার মাপের জামা কিনতেছো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মায়া ছেলেদের জিনিস কেনার পর মেয়েদের দোকানে গেল। তারপর আমার সামনে কিছু শাড়ি দেখে বলল, এর ভেতর থেকে একটা শাড়ি পছন্দ করে দাও তো। আমার পছন্দের তুমি নিবে? হ্যাঁ, না হলে আমি কি তোমাকে নিয়ে আসতাম? আমি ওকে একটা কালো শাড়ি পছন্দ করে দিলাম। তারপর বিল দিয়ে বের হয়ে এলাম। বাইরে এসে দুজনে রিক্সায় উঠলাম। তারপর মায়াকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসতে যাব। তখন মায়া আমার হাতে শপিং এর ব্যাগগুলো দিয়ে বলল, এগুলো নিয়ে যাও। আমি ব্যাগটা খুলে দেখি যে প্যান্ট শার্ট কিনেছিল সেগুলো। আমার এসব লাগবে না, তুমি নিয়ে যাও। আমি এত জানি না, তুমি এগুলো এক্ষুনি নিয়ে যাও। এই বলে মায়া বাসার ভিতরে চলে গেল। আমি ওকে অনেক ডাকলাম, শুনলো না। আমি আর ওখানে থাকলাম না, বাসায় চলে এলাম। তারপর ফুড পান্ডায় বিরিয়ানি অর্ডার করলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তার কিছুক্ষণ পর খাবার চলে এলো। আমি খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ভাবতেছি এবার বাসা ভাড়া দিব, কারণ ফ্ল্যাট 6 তলা আর আমি থাকি 3 তলায়। পুরো বাড়ি ফাঁকা। যে ভাবা সেই কাজ। বাসার পোস্টার টানিয়ে দিলাম। 2 দিনের ভিতরে অনেক লোক ভিড় করলো। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়েছিলাম। তখন একজন ফোন করে বলল তারা বাসা ভাড়া নিবে। তারা নাকি বাসাটা দেখতে চায়। তো তারা এসে বাসা দেখে গেল। তারা ফ্যামিলি নিয়ে থাকবে এখানে এবং কালকে উঠবে। আমি তাদের সব বুঝিয়ে দিলাম। তারা চলে গেল। রাতে আমাকে মায়া কল করলো। আমি কল রিসিভ করলাম। তখন মায়া বলল, 2 দিন ধরে ভার্সিটি আসো না, কি হয়েছে তোমার? আসলে আমি 2 দিন ধরে ভার্সিটি যাই না, কাজ অনেক চাপ, তাই যাই না। কালকে যাবে কি? না, কালকেও যাব না। আচ্ছা শোনো, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? সেটা কালকেই দেখে নিও। আচ্ছা এখন রাখি। বলে কল কেটে দিল। যাই না আবার কি সারপ্রাইজ দিবে। যাক, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। আজকে রাতে কেন যেন খাবার খেতে ইচ্ছে করছে না, তাই আর কিছু খেলাম না। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। আমি উঠে ভাবতে লাগলাম, এমন কেউ নেই যে আমার বাসায় আসবে। দেখি কে এসেছে। এসব ভাবতে ভাবতে দরজা খুলে দিলাম। আর দরজার কাছে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি শক খেলাম, কারণ ওখানে মায়া দাঁড়িয়ে আছে। ও এখানে কি করে? আর একজন ব্যাচেলরের বাসায় এসেছে, লোকে দেখলে কি বলবে? এসব ভাবছি। তখন মায়া বলল, এত কি ভাবছো? তুমি এখানে কেন?
আর আমার বাসার ঠিকানা কোথায় পেলে? আমি নিচতলায় ভাড়ায় এসেছি, আর তোমার বাসার ঠিকানা মিজুর কাছ থেকে নিয়েছি। নিচতলায় ভাড়ায় এসেছো মানে? বুঝলাম না তো। কালকে যে লোক বাসা ভাড়া নিল সেটা আমার ভাইয়া, আর আমি এখানে বাসা ভাড়া নেওয়ার জন্যই বলেছি। তুমি আবার কেন বলছো? আচ্ছা, একটা কারণ, সেটা বলবো না। আমাকে কি ভেতরে যেতে দিবে নাকি বাহিরেই দাঁড় করিয়ে রাখবে? ও সরি, এসো ভিতরে এসো। আসলে এতক্ষণ কথা বলায় ওকে বাইরে দাঁড় করে রেখেছিলাম। মায়া বাসার ভিতরে ঢুকে চারিদিক দেখতে লাগলো এবং আমাকে বলল, এটা বাসা নাকি ডাস্টবিন? চারিদিকে এত ময়লা কেন? থাকলে কি করব? আমার তো আর গার্লফ্রেন্ড বা বউ নেই যে এসে পরিষ্কার করে দিবে। চিন্তা করো না, খুব শীঘ্রই দুটো হয়ে যাবে। বুঝলাম না। এত বোঝা লাগবে না, চলো আগে সব পরিষ্কার করে নেই। না থাক, তোমার করা লাগবে না, আমি নিজে সব পরিষ্কার করে নেব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তাহলে কিচেনে গেলাম। কিচেনে গিয়ে কি করবে? কেন, সকালের নাস্তা বানাবো। না, এটা করা লাগবে না, তুমি এখন তোমার বাসায় যাও, তোমার কাজগুলোকে শেষ করে এসো। এটা ভাইয়া করছে, আমার করা লাগবে না। না তবু তুমি যাও, তোমার কাজ আগে শেষ করে এসো। তোমার খাবারটা বানিয়ে দিয়ে যাই। কি দিয়ে বানাবে? কিচেনে এক ফোঁটা লবণ নেই, আর আমি হোটেল থেকে খাবার এনে খাই। সমস্যা নেই, আজ থেকে তুমি আমাদের বাসায় খাবে। হ্যালো ম্যাডাম, আমার প্রতি করুণা দেখাতে আসবেন না। কি, আমি করুণা করছি? তা নয়তো কি, আপনি আমার প্রতি করুণা করছেন। ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে মায়া চলে গেল। আমি ওর চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। যা খুশি তাই করুক, তাতে আমার কি? কারো করুণা নিয়ে আমি থাকতে চাই না। পরে ওকে সরি বলে দিব। এইসব নিয়ে আর ভাবলাম না, চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলাম, তারপর রেডি হয়ে বাইরে এসে একটা হোটেল থেকে নাস্তা করলাম। তারপর আবার বাসায় এলাম। গেট দিয়ে ঢুকতে যাব, তখন মায়ের ভাইয়ের সাথে দেখা হলো। তখন মায়ের ভাই আমাকে বললেন, আরে কোথায় গিয়েছিলে? এই তো হোটেলে নাস্তা করতে। কেন বাসায় রান্না করে খেতে পারো না? আসলে আমি রান্না করতে পারি না। তাহলে একটা রান্না করার জন্য লোক রেখে দিবে। আমি আবার তাদের হাতে রান্নাও খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আর শোন, আজকে ডিনার আমাদের বাসায় করবে। সরি, আমি পারবো না। সেটা বললে হবে না, রাতে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। তারপর আমাকে আর কিছু না বলতে দিয়েই তিনি চলে গেলেন। আমিও ভাবলাম ডিনারটা না হয় তাদের বাসায় করব, এই ফাঁকে মায়াকে সরি বলে দিব। তারপর বাসার ভিতরে এলাম, এসে ল্যাপটপে কাজ করছিলাম। তখন কলিং বেল বেজে উঠল। আমি উঠে দরজা খুলে দিলাম, দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ নিজের রুমে চলে এলাম। আমার পিছনে মায়াও চলে এলো। আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখন মায়া এসে আমার পাশে বসে বলল, সরি, সকালে তোমার কথা শুনে মাথা গরম হয়ে গেছিল, তাই চলে গেছিলাম। আরে ভুলটা আমারই, আমি সরি বলছি। সরি, সকালে মাথা ঠিক ছিল না, তাই কি থেকে কি বলে ফেলেছি নিজেও জানি না। সমস্যা নেই, আর আজ থেকে তুমি আমাদের বাসায় খাবার খাবে। এটা পারবো না। তোমার ফ্যামিলির সবাই কি ভাববে বলো তো? তারা কিছু বলবে না। তবুও আমি পারবো না। আচ্ছা, অন্তত আজকে ডিনারটা আমাদের বাসায় করো। ঠিক আছে, করব। তারপর মায়া আমার সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ গল্প করে ওর বাসায় চলে গেল। আমিও চলে এলাম ওয়াশরুমে, শাওয়ার নিয়ে বের হলাম। তারপর অনলাইনে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণের ভিতরে খাবার চলে এলো। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম, আর ভাবছি একটা বাইক কিনবো। আমি যখন আব্বুর ওখানে ছিলাম তখন আমার কাছে 4টা বাইক এবং 7টা সাইকেল, 3টা গাড়ি ছিল। কিন্তু একটা নাটকের জন্য আমার কাছে আজ কিছুই নেই। যে ভাবা সেই কাজ, চলে গেলাম বাইক কিনতে। অনেকক্ষণ থাকার পর একটা R15 কিনে নিয়ে বাসায় চলে এলাম। সব কাগজ বুঝে নিয়ে এলাম, পেমেন্ট ফুল ক্লিয়ার করে বাসায় এলাম। বাসায় গেট দিয়ে ঢুকবো, ঠিক তখনই দেখলাম মা গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে ও অনেক রেগে আছে। আমি ভিতরে ঢুকে বাইকটা পার্কিং করে বাইক থেকে নিচে নেমে পিছনে ঘুরতেই দেখে মায়া দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমার কলার চেপে ধরে বলল, কুত্তা, কোথায় গিয়েছিলি তুই? জানিস আমার কত চিন্তা হচ্ছিল, আমাকে বলে যেতে পারিসনি। মায়ের এরকম রাগ আজ আমি প্রথম দেখলাম, এর আগে কখনো এত রাখতে দেখিনি। তখন আমি মায়াকে বললাম, আসলে বাইক কিনতে গিয়েছিলাম।
বাইক কিনতে যাবি, আমাকে বলে যেতে পারিসনি? দুজনে একসাথে গিয়ে কিনে আনতাম। তখন তো তোমাকে দেখতে পাইনি, তাই একা চলে গেছি। এরপর থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে। এখন রুমে যাও। ঠিক আছে, কাল সকালে রেডি হয়ে থাকো, দুজনে একসাথে ভার্সিটি যাব। ওকে, ঠিক আছে। বলে নিজের রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কারণ 1 মাস পর ফাইনাল পরীক্ষা। পড়তে পড়তে 9টা বেজে গেল। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে। তখন আমার মনে পড়লো ওর বাসায় আজকে ডিনার করার কথা আছে। তাই আমি রুমে গিয়ে একটা শার্ট পরে মায়ের সাথে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি খাবার টেবিলে সবাই বসে আছে। তখন মায়ের ভাইয়া আমাকে বসতে বলল। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর আমাকে খাবার দিল। আমি খাবার খাওয়া শুরু করলাম। খাওয়ার ভেতর মায়ের ভাইয়া বলল, সাজ্জাদ, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো ভাইয়া, চলছে ভালোই। ও, তা তোমার ব্যাপারে আমি সব শুনেছি, যে তোমার সাথে কি হয়েছে। মায়া আমাকে সব বলেছে। মায়া আপনাকে সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ, আমাকে সব বলেছে। আর তুমি কি আর ফিরে পেতে চাও না? না ভাইয়া, আমি আর ফিরতে চাই না। আর আমি তাদের কাছে ফিরে গেলে একটা মিথ্যা অপবাদ নিয়ে সারা জীবন থাকতে হবে, যেটা আমি চাই না। তাহলে তুমি এখন কি করতে চাও? একটা ছোটখাটো ব্যবসা শুরু করব, আগে পরীক্ষাটা শেষ হোক। ও, তা শোনো, কাল থেকে তুমি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে। কিন্তু এটা কি করে হয়? কোনো কিছু আমি শুনতে চাই না, যেটা বলছি সেটাই করবে। আর কালকে মায়ার বার্থডে, তোমাকে আসতেই হবে। ঠিক আছে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। ঘুম থেকে উঠে দরজা খুলে তো আমি পাগল হয়ে গেছি, কারণ মায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে, একটা কালো শাড়ি পরে, দেখতে একদম পরিমত লাগছে। আমি এক নজরে ওদিকে তাকিয়ে আছি। তখন মায়া বলল, ওই কি দেখো অমন করে? একটা পরীকে দেখি। আর দেখা লাগবে না, এখন ফ্রেশ হয়ে এসো, তা না হলে ভার্সিটি যেতে লেট হয়ে যাবে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। মায়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর ব্যাগটা নিয়ে মায়াদের বাসায় গেলাম। ওখান থেকে নাস্তা করে মায়াকে নিয়ে বের হলাম। বাইকের কাছে এসে বাইক স্টার্ট দিলাম আর মায়াকে উঠতে বললাম। মায়া বাইকে উঠে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। তখন আমি মায়াকে বললাম, কি ব্যাপার, এত শক্ত করে জড়িয়ে ধরে আছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই এভাবে জড়িয়ে ধরেছি। আমি আর কিছু বললাম না, জানি হাজারবার বললেও শুনবে না। তাই আর কিছু না বলে ভার্সিটি চলে এলাম। ভার্সিটির ভিতরে বাইক নিয়ে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে আমরা মনে হয় কাপল। আমি বাইক পার্কিং করে দুজনে ক্লাসে চলে গেলাম। তারপর সবগুলো ক্লাস করে বের হয়ে সোজা বাসা চলে এলাম। বাসায় এসে বাইক গ্যারেজে রেখে আমি রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মায়াদের বাসায়। ওখান থেকে লাঞ্চ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু মার্কেটে গেলাম, কারণ মায়ের জন্মদিন, তাই একটা আংটি কিনলাম। তারপর বাসায় চলে এলাম। সন্ধ্যাবেলায় রেডি হয়ে আংটিটা নিয়ে চলে এলাম মায়াদের বাসায়। বেশ ভালো আয়োজন করেছে, অনেক লোকজন এসেছে। সোজা মায়ের কাছে গিয়ে উইশ করলাম। তখন মায়া যা বললো তা শুনে তো আমি অবাক, কারণ মায়া বলল, কি ব্যাপার, আজকে এরকম ভাবে এসেছো? দেখতে পুরো নায়কের মতো লাগছে। আমি তো ক্রাশ খাইছি। আমি তো কিছুই না, তুমি আজ যেভাবে সেজেছ তাতে এখানকার সব ছেলে ক্রাশ খেয়েছে। তাহলে তুমি ঠিক আছো কিভাবে? আর আমি তো তোমাকে বন্ধু মনে করি, তাই এসব আমার হয় না। এ কথা বলাতে মায়া আমার দিকে রাগে লুকে তাকালো আর বলল, যাও, আমার চোখের সামনে থেকে যাও। ঠিক আছে, তাহলে বাসায় চলে গেলাম। তোমাকে কি আমি বাসায় যেতে বলেছি? তুমি তো বললে যে তোমার থেকে চলে যেতে। ঠিক আছে, যেতে হবে না, তুমি এখানেই থাকো। ওকে। আমি এদিক ওদিক ঘোরাফেরা করছি। কিছুক্ষণ পর মায়া কেক কাটলো, কেটে সবাইকে খাইয়ে দিল। তারপর মায়া সবার সামনে বলতে লাগলো, আজকে আমি আমার ভালোবাসার মানুষটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। সবাই বলল, কে সে? সাজ্জাদ, যেদিন তোমায় প্রথম বাসের ভেতরে দেখি তখন তোমাকে অনেক ভালো লেগে যায়, তাই তোমার সাথে বন্ধুত্ব করি। তারপর তোমার সাথে হওয়া ঘটনা শুনি, তখন তোমাকে আরো ভালো লেগে যায়। তারপর তোমার সাথে ভার্সিটিতে দেখা হওয়ার পর আমি অনেক খুশি হই। পরে তোমার সাথে বন্ধুত্ব করি, সাথে থাকতে থাকতে কখন ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই আই লাভ ইউ সাজ্জাদ। পার্টিতে উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার উত্তর কি হবে। তাই আমি বললাম, সেটা সম্ভব নয় মায়া, আমি এটা করতে পারবো না। এই বলে পার্টি থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়ার ভাই দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আরে ভাইয়া, ভিতরে আসেন।
আমি ভিতরে যাব না। আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ তুমি ওকে ফিরিয়ে দিও না। এটা কি করে হয়? আমার কাছে ওকে রাখার মতো কিছুই নেই। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চলো। মায়া পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা চলুন। তারপর আমি ও মায়ের ভাই মায়াদের বাসায় এলাম। আপনারা ভাবছেন আমি ওকে ভালোবাসি কিনা? আসলে আমি ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না, কারণ ওকে আমার কাছে রাখবো কোথায় সেটা ভেবে মায়াদের বাসায় এসে দেখি সবকিছু ভাঙ্গা। আমাকে দেখে মায়ের আম্মু দৌড়ে এসে বলল, আমার মেয়েকে তুমি মেনে নাও, না হলে ও বাঁচবে না। আন্টি, আমি ওকে মেনে নিলে বিয়ের পর খাওয়াবো কি, কোথায় থাকবো? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, সেটা আমি দেখব। এখন তুমি তাড়াতাড়ি মায়ের কাছে যাও। আমি আর কোনো কথা না বলে সোজা মায়ের রুমে চলে এলাম। দরজা খোলাই ছিল, তাই আর কষ্ট হয়নি। আমি ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম এবং একটু এগোতেই দেখি মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। এখন নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে, আমার জন্য মেয়েটা কান্না করছে। আমি পিছনে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। মায়া চমকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে যে আমি তাকে জড়িয়ে ধরেছি। তখন মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? যা, চলে যা এখান থেকে। আমি আমার বউয়ের রুমে এসেছি, তাতে তোমার কি? কে তোর বউ? কেন, তুমি তো আমার হবু বউ। আমি তোমাকে বিয়ে করব না, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। সত্যি চলে যাব? হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও। ওকে, পরে কিন্তু ডাকলে আর আসবো না। এই বলে আমি যখন উঠতে যাব, ঠিক তখনই মায়া আমার সামনে এসে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর আমার পর উঠে বসে। আমি আর কিছু বলতে যাব তার আগে মায়া 4 ঠোঁট এক করে দিল। 4 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, আমিও হাঁপাতে থাকি। আমার হাঁপানো দেখে মায়া হাসতে থাকে আর বলতে লাগলো, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তোমার পা ভেঙে দেব। ঠিক আছে, কখনো যাব না। এই বলে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়াও আমার বুকের উপর শুয়ে পড়ল। এভাবে অনেকক্ষণ থাকার পর আমি মায়াকে বললাম, আচ্ছা, তুমি তোমার ভাইকে আমাদের কথা আগে থেকে বলেছিলে নাকি? আমি শুধু ভাইয়াকে না, বাসার সবাইকে তোমার কথা বলেছি, আর সবার তোমাকে পছন্দ হয়েছে। ও আচ্ছা, এখন ছাড়ো, আমি বাসায় চলে যাব। না, আমি যেতে দিব না। আজকে তুমি আমার কাছে থাকবে। দেখো, এখনো কিন্তু বিয়ে হয়নি, তাই এটা আর বলবে না। এখন চলো, খাবার খেয়ে আসি। না, আমি খাবো না। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো, না হলে আমি আজকে খাবো না। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, যাও। আমি নিচে এসে মায়ের ভাবিকে বললাম খাবার দিতে। তিনি খাবার বেড়ে দিল। আমি সেটা নিয়ে সোজা উপরে চলে এলাম। রুমে এসে মাকে ফ্রেশ হয়ে আসতে বললাম, কারণ কেঁদে কেঁদে মুখের 12টা বাজিয়ে দিয়েছে। মায়া ফ্রেশ হয়ে এসে বসলো। আমি গিয়ে হাত ধুয়ে এলাম, তারপর মায়াকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়ার ভিতরে মায়া আমার আঙ্গুল কামড়ে দিচ্ছে, শয়তান মাইয়া। মায়াকে খাবার খাওয়াতে থাকার মাঝে মায়া আমার কাছ থেকে প্লেটটা নিয়ে আমার সামনে খাবার তুলে বলল, নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমিও খাবারটা খেয়ে নিলাম। এভাবে আমাদের খাওয়ার পর্ব শেষ করলাম। যখন হাত ধুয়ে বাসায় আসতে যাব, ঠিক তখনই মায়া আমার হাত টেনে ধরলো। তখন আমি বললাম, কি ব্যাপার, হাত ধুলে কেন? আজকে তোমাকে আমি বাসায় যেতে দেব না। তাহলে আমি থাকবো কোথায়? কেন? আমার সাথে থাকবে। না, এখনো বিয়ে। চুপ, আমি যেটা বলছি সেটাই করবে। আমাকে আর বলার সুযোগ না দিয়েই মায়া আমাকে টান দিয়ে ও রুমে নিয়ে গেল। তারপর আমাকে বিছানার উপরে ফেলে দিল। তারপর আমার বুকে মুখ গুজিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ছাড়াতে চেয়েও পারলাম না। এভাবে অনেকক্ষণ থাকার পর দেখে মায়া ঘুমিয়ে গেছে, তাই ওকে ঠিকমতো শুয়ে দিয়ে আমি বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। শরীর অনেক ক্লান্ত ছিল, তাই ঘুম চলে এলো। সকালবেলা যখন ঘুম ভাঙলো, তখন মনে হলো একটা নরম কিছু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি মায়া আমাকে জড়িয়ে ধরে আছে আর মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মায়াকে দেখে অবাক হলাম, মায়া এখানে কিভাবে এলো? তখন আমার মনে পড়লো কালকে রাতের কথা। বোধহয় দরজা লাগাইনি, তাই মায়া এসেছে। তাই আমি মায়াকে বললাম, তুমি এখানে কিভাবে এলে? কেন? দরজা দিয়ে। আমি তো দরজা লক করেছিলাম, তাহলে কিভাবে এলে? আমি তো দরজা খোলাই দেখলাম, তাই আমি তোমার কাছে চলে এলাম। তুমি এখানে কখন এসেছো? অনেকক্ষণ হলো। ও আচ্ছা, এখন যাও আর রেডি হও, কলেজে যেতে হবে তো। যাব, তার আগে আমাকে একটু আদর করতে হবে। না, আমি পারবো না। তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি। আমি এত কিছু জানি না, তুমি আমাকে আদর করবে কি না? না, আমি করব না। আর একবার বলবো, করবে কি না? না, আমি করব না। এটা বলার সাথে সাথে মা আমাকে ধাক্কা দিয়ে
বিছানায় ফেলে দিয়ে চারঠোঁটো এক করে দিল। আমি অনেকবার ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু যতবার ছাড়ানোর চেষ্টা করছি ততবার আরো জোরে চেপে ধরেছে। তাই আমি আর জোর করলাম না, ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। আমার রেসপন্স পাওয়া দেখে মায়া পাগলের মতো হয়ে গেছে। 5 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললো, আর আমি জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। আমার হাঁপানো দেখে দাঁত বের করে হাসতে লাগলো। তখন আমি বলে উঠলাম, এভাবে কেউ কিস করে নাকি? আমি কি করব বলো? তোমাকে বললাম, তুমি শুনলে না। এখন বোঝো কেমন লাগে? আর কখনো এভাবে কিস করবে না। আচ্ছা, করব না। যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা বলে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে যেতেই তোয়ালেটা বাড়িয়ে দিল। আমি তোয়ালে নিয়ে মুখ মুছে নিলাম, তারপর রেডি হলাম। রেডি হয়ে মায়াদের বাসায় গেলাম। সেখানে সবাই একসাথে নাস্তা করলাম। তারপর মায়াকে নিয়ে ভার্সিটি থেকে রওনা দিলাম। বাইকের কাছে এসে মায়াকে উঠতে বললাম। মায়া উঠে আমাকে জড়িয়ে ধরলো। আমার কাছে যেন এক অন্যরকম অনুভূতি, বলে বোঝাতে পারবো না। মায়া আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইক স্টার্ট দিয়ে সোজা চলে এলাম ভার্সিটিতে। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমরা সেদিকে খেয়াল না করে বাইক পার্কিং করে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে মায়া চলে গেল ওর বান্ধবীদের কাছে, আর আমি চলে এলাম মিজুর কাছে। মিজুর কাছে আসতেই মিজু বলল, মামা, নতুন রিলেশনে গেলে এখনো ট্রিট দিলে না? আরে দিব পরে, এখন না। কিভাবে? কি কিছু বলবি? সব ঘটনা খুলে বললাম। সেরকম হয়েছে রে? হুম। আচ্ছা, এখন চুপচাপ ক্লাস কর, না হলে ক্লাস থেকে বের করে দিবে। ঠিক আছে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ ক্লাস করতে থাকলাম। ক্লাসের ভিতর স্যার বলে দিলেন আগামী মাস থেকে আমাদের ফাইনাল এক্সাম, তাই ভালো করে যার যার মতো প্রিপারেশন নিতে বলল। এভাবে সব স্যার এসে ক্লাস নিয়ে গেল। আমি সবগুলো ক্লাস করে বের হয়ে এলাম। তখন মায়া আর ওর কয়েকটা বান্ধবী এলো। তখন মায়া আমাকে বলল, ওরা সবাই আজকে ট্রিট চাইছে, তুমি কি বলো? ঠিক আছে চলো তাহলে। তারপর আমরা সবাই মিলে ক্যান্টিনে গেলাম। সবাই অনেকগুলো খাবার অর্ডার করলো। আমি আর মায়া কফি অর্ডার করলাম। ওরা খাচ্ছে, আমরা দেখছি। সবগুলো খাওয়ার পর বিল দিতে গিয়ে দেখি 3000 টাকা বানিয়ে ফেলেছে। আমি বিল দিয়ে মায়াকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে বাইকটা গ্যারেজে রেখে সোজা রুমে চলে গেলাম। ব্যাগটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মায়া খাবার প্লেট নিয়ে বসে আছে। আমি ওর কাছে যেতেই বলল, নাও খাবারগুলো খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমার বরটার জন্য তো খাবার আনবো, তাছাড়া কার জন্য আনবো? আচ্ছা তুমি খেয়েছো কি? না, আগে তুমি খাবে, তারপর আমি খাবো। সেটা বললে হবে না, দুজনে একসাথে খাবো। তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, হা করো তাহলে। এই বলে মায়ের মুখের সামনে খাবার তুললাম। তারপর মায়াকে খাইয়ে দিতে লাগলাম। মায়া আমাকে খাইয়ে দিতে লাগলো। এভাবে খাওয়া শেষ করে মায়া প্লেট নিয়ে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো মায়া ডাকে। আমি ওঠার পর মায়া আমাকে বলল, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কেন? আজকে বাইরে ঘুরতে যাব, এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে, তুমি রেডি হয়ে এসো। আচ্ছা আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হও। এই বলে মায়া ওর বাসায় চলে গেল। আমি বিছানা ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর একটা কালো প্যান্ট, নীল শার্ট, কালো শু পরে রেডি হয়ে গেলাম। আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে কেমন যেন লাগছিল। দেখলাম চুলগুলো কেমন যেন এলোমেলো হয়ে আছে, তাই সুন্দর করে স্পাইক করলাম। তারপর বাইরে এলাম। বাইরে এসে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মায়া আসার কোনো নাম নেই। অনেকক্ষণ হয়ে গেল, তাও এলো না। যাই না, মেয়েদের এত টাইম লাগে কেন? কিছুই বুঝি না, মেয়েদের এত টাইম লাগে কেন? একটু তাড়াতাড়ি করলেই তো পারে। প্রায় 20 মিনিট পর মায়া এলো। ওকে দেখে তো আমি পুরো ক্রাশ খেলাম। একটা কালো শাড়ি পরেছে, দেখতে একদম পরিণত লাগছে। মায়া এমনিতে অনেক সুন্দর, তার উপর আবার কালো শাড়ি পরেছে, আটা ময়দা মেখেছে, আর সুন্দর লাগছে। আমি এক ধারে ওদিকে তাকিয়ে আছি। মায়া যখন খেয়াল করলো আমি ওদিকে তাকিয়ে আছি, তখন লজ্জা মাথা নিচু করে বলল, এই এভাবে কি দেখো? ওদিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছে না। কি দেখো এমন করে? আমাকে ধাক্কা দিয়ে বলল, কেন তোমাকে দেখি? আমাকে দেখার কি আছে? আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। এখন চলো, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা বাইকে ওঠো।
না, আজকে বাইকে যাব না, রিক্সা নিয়ে পুরো শহর ঘুরবো। ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি কি রিক্সা নিয়ে আসতেছি। আচ্ছা যাও। আমি গিয়ে রিক্সা ডাক দিয়ে নিয়ে এলাম। তারপর দুজনে রিক্সায় উঠে বসলাম। তারপর রিক্সা চলতে শুরু করলো। রিক্সা চলছে তার আপন গতিতে। মায়া আমার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। তখন আমি বললাম, আরে তুমি করছো কি? কাঁধ থেকে মাথা সরাও। না, আমি আমার বর, আমি যা খুশি করব, তাতে তোমার কি? আমার কিছু না, রাস্তার লোকজন কি বলবে বলো তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো, একটাও কথা বলবে না, বুঝছো? তারপর আমি আর কোনো কথা বললাম না। রিক্সাওয়ালা একটা পার্কের সামনে নিয়ে এসে দাঁড়ালো। আমরা রিক্সা থেকে নামলাম। তারপর আমি ভাড়াটা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি সব জোড়া জোড়া বসে আছে। যেখানে চোখ যায় শুধু কাপল আর কাপল। আমি আর মায়া গিয়ে একটা বেঞ্চে বসলাম। বসে গল্প করতে লাগলাম। হঠাৎ করে মায়া আমার চুলগুলো এলোমেলো করে দিল। তখন আমি বললাম, কি হয়েছে? চুল এলোমেলো করছো কেন? সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে আছে, আর তোমাকে এত সেজেগুজে আসতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজে এসেছি। এখন চুপচাপ মাথা নিচু করে বসে থাকো। মেয়েরা তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে দাও, সমস্যা কোথায়? চুপ, আমার জিনিস আমি ওদের দেখতে দেব না, আর ওরা তোমার দিকে তাকালে আমার চলে। তাই তো বলি, আমার কিউট পাগলিটার গাল লাল কেন? শুধু তোমার জন্য পাগলি। ওকে, ঠিক আছে। এই চলো না, দুজনে মিলে ফুচকা খেয়ে আসি। এখানকার ফুচকা ভালো না, খেলে পেট খারাপ করবে। ধুর, তুমি আমার সাথে যাবে কিনা সেটা বলো। আচ্ছা চলো যাই। তারপর আমরা দুজনে মিলে ফুচকা দোকানে এলাম এবং মায়া 2 প্লেট ফুচকা অর্ডার করলো, ঝাল বেশি দিয়ে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা মামা 2 প্লেট ফুচকা দিল। আমি খাওয়া শুরু করলাম। ফুচকাতে অনেক ঝাল দিয়েছে, তবে আমার ঝাল খাওয়ার অভ্যাস আছে, তাই আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি ফুচকা শেষ করে মায়ের দিকে তাকাতেই দেখি মায়ের পুরো মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে অনেক ঝাল ধরেছে। আমি বিষয়টা বুঝতে পেরে ফুচকার বিলটা দিয়ে মায়ের কাছে গেলাম এবং বললাম, ঝাল ধরেছে, পানি খাবে? তাড়াতাড়ি পানি দাও। আমি তাড়াতাড়ি করে ওকে পানি দিলাম। ও পানি খেয়ে নিল। তখন আমি বললাম, এখন ঝাল কমেছে? না, এক্ষুনি কমেনি, তুমি চলো আমার সাথে। এই বলে আমাকে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে এলো। আমি তখন বললাম, এখানে নিয়ে এলে কেন? ঝাল কমাবো। বলেই আমার ঠোঁট ও ঠোঁটের সাথে চেপে ধরলো। আমি তো পুরো অবাক। 3 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন চলো বাসায় যাই। কিন্তু তোমার ঝাল কি হলো? আরে মিষ্টির কাছে ঝাল এগুলো কিছুই না, বুঝছো? বুঝেছি, এখন বাসায় চলো। তারপর দুজনে গেটে কাছে এলাম। তখন হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে গেছি। কে আমাকে জড়িয়ে ধরলো? মায়ের দিকে তাকিয়ে দেখি রাগে ফুসতেছে। আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। তারপর মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমার স্কুল লাইফের ক্লাসমেট ছিল। আমি কিছু বলবো তার আগে নীলা বলল, কি রে সাজ্জাদ, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই এখন কোথায় থাকিস? এই তো পাশে। তুই এতদিন কোথায় ছিলি? আমি সিলেটে ছিলাম, এখন ঢাকায় চলে এসেছি। ও, তাহলে তো দেখাই হবে। আচ্ছা, এই মেয়েটা কে? আয় তোদের পরিচয় করে দিই। ও হলো মায়া, আমার হবু বউ। আর মায়া, ও হলো নীলা, আমার ক্লাসমেট। হ্যালো আপু। হ্যালো, তা বিয়ে করছো কবে? আর তোমাদের দারুণ মানিয়েছে। এই তো কয়েকদিন পর করব। আর তোকে কিন্তু আসতে হবে। ওকে, আচ্ছা, তোর নাম্বারটা দে। আচ্ছা নে, 07019819495। আচ্ছা, বাই। নীলা চলে গেল। আমিও মায়ের বাসায় চলে এলাম। বাসায় ভিতরে যাব, ঠিক তখন মায়া আমার কলার ধরে বলল, এই তোকে মেয়েদের সাথে কথা বলতে না করছি, তবুও জোরে ধরছিলি কেন? আমি তো জড়িয়ে ধরি নাই, নীলা নিজেই তো আমাকে জড়িয়ে ধরেছে। তাই বলে কি তোর আবার ওর সাথে কথা বলা লাগবে? আচ্ছা, আর কথা বলবো না, এখন ছাড়ো। আচ্ছা, এখন উপরে যাও, ফ্রেশ হয়ে নেও। আমি আর কিছু না বলে উপরে চলে এলাম, কারণ আমি জানি ওখানে থাকলে আরো কথা বলবে। এমনিতে মায়ের যে রাগ, তার উপর কথা বললে আমাকে শেষ করে দিবে। রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মায়া আমার কাছে এলো। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি আবার কিসের জন্য এলে? কেন, আমার বরের ঘরে আমি কি আসতে পারবো না? সেটা আসতে পারো, তবে কয়েকদিন পর যে পরীক্ষা, সেটার জন্য পড়া লাগবে, তাই না? জানি, আমি তোমার সাথে পড়বো দেখে এসেছি। আমার সাথে পড়বে? তোমার সাথেই পড়বো। আচ্ছা পড়ো তাহলে। সেটা আর বলতে।
আমার কোলে বসে পড়লো। তুমি আমার কোলে বসলে কেন? চেয়ারে বসো, যাও। আমার এখানেই ভালো লাগছে, তাই এখানেই থাকবো। আচ্ছা থাকো, তবে কোনো দুষ্টুমি করবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন পড়া শুরু করো। আচ্ছা। তারপর পড়া শুরু করলাম। মায়া আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে পড়ছে। আমার অবশ্য ভালোই লাগতেছে। এভাবে পড়তে পড়তে 9:30 বেজে গেল। মায়া আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আহা, মায়াকে দেখতে একদম বাচ্চাদের মতো কিউট লাগতেছে। আমি মায়াকে ডাক দিলাম। মায়া ঘুম থেকে উঠলো। তারপর আমাকে ফ্রেশ হতে পাঠালো। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর মায়া ফ্রেশ হতে গেল। তারপর মায়া বের হলো। তারপর আমরা দুজন মিলে মায়াদের বাসায় গেলাম। ওখানে ডিনারটা করে বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। এতবার কে কলিং বেল বাজাচ্ছে, এখনই ভেঙে যাবে মনে হচ্ছে। আমি জানি এই কাজটা মায়া ছাড়া আর কেউ করতে পারে না। তার দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে, হাতে খাবার প্লেট নিয়ে। আমাকে সরিয়ে ভিতর ঢুকে গেল। খাবার প্লেটটা টেবিলে রেখে আমাকে বলল, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ভার্সিটি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তুমি খাবার নিয়ে এলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছি, তাতে তোমার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা থাকবে? তাহলে এত কথা বলছো কেন? যাও এখন ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি। তারপর তাড়াতাড়ি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়ের কাছে গেলাম। দেখি ও খাবার নিয়ে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। তারপর খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার মাঝে আমি মায়াকে বললাম, তুমি খাবার খেয়েছো কি? কেউ একজন নিজ হাতে খাইয়ে দিলে খাবো। আমি বুঝে গেছি ও এখনো খায় নাই, তাই আমি ওকে খাইয়ে দিতে লাগলাম। আমিও খেতে লাগলাম। খাওয়ার পর্বটা শেষ করে আমি রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে আমি আর মায়া নিচে নেমে এলাম। তারপর বাইকে করে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে মায়া আমাকে জোরে ধরে আছে। আগের মতো স্টাইলে ভার্সিটির ভিতরে গেলাম। বাইক পার্কিং করে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। তখন একটা মেয়েকে দেখে আমি থমকে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, নীলা। মায়ার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। আমি ও মায়া ওদের কাছে যেতেই নীলা বলল, আরে তোমরা এখানে কি করো? আমরা তো এখানেই পড়ি, আর তুমি এখানে অ্যাডমিশন নিয়েছো নাকি? তখন মায়ের এক বান্ধবী বলে উঠল, আরে মায়া, ও আমার কাজিন। আর তোরা ওকে চিনিস নাকি? চিনি, ও আমার ক্লাসমেট ছিল। তাহলে ভালোই, আর পরিচয় করিয়ে দেয়া লাগবে না। ঠিক বলেছিস, এখন ক্লাসে চল। তারপর আমরা সবাই মিলে ক্লাসে চলে এলাম। ক্লাসে গিয়ে আমি প্রতিদিনের মতো মিজুর সাথে বসলাম। তখন মিজু আমাকে বলল, দোস্ত, আজকে আমি ক্রাশ খাইছি। কি বলিস, কার উপর খাইছিস? আরে নতুন একটা মেয়ে আসছে, ওর উপর। তুই কি সিরিয়াস? আরে হ্যাঁ, ওই মেয়েটাকে কি চিনিস? তোর সাথে কথা বলতে দেখলাম। ওর নাম নীলা, আমার ক্লাসমেট ছিল, সেখান থেকে ওকে চিনি। তাহলে একটু আমাদের সেটিং করিয়ে দে না। করিয়ে দেব, তবে ট্রিট দিতে হবে। যা চাস সব দিমো, তুই শুধু একটু সেটিং করিয়ে দে। আচ্ছা, আমি ওকে বলে দেখব। আচ্ছা। তারপর আর কোনো কথা হলো না, চুপচাপ ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে মিজুকে নীলার সাথে পরিচয় করে দিলাম। তারপর কিছুক্ষণ গল্প করে আমি ও মায়া বাসা থেকে রওনা দিলাম। বাসা যাওয়ার পথে মায়া আমাকে বলল, একটা ফুচকার দোকানে চলো, আমি ফুচকা খাবো। এখন ফুচকা খাবে? এখন খাবো। ওই দেখো একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, ওখানে তাড়াতাড়ি বাইক দাঁড় করাও। আমি একটা ফুচকা দোকানে বাইক দাঁড় করালাম। তারপর মায়াকে নিয়ে ফুচকা দোকানে গেলাম। তারপর মায়া আমাকে যা বললো তার শুনে আমার কাজ শেষ, কারণ মায়া আমাকে বলল, তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা বলো, কি বলবে? তোমার বান্ধবী নীলা আছে না? হ্যাঁ। ও বলেছে ও নাকি মিজুকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। কি বললে, আবার বলো তো। নীলা তোমার বন্ধু মিজুকে ভালোবেসে ফেলেছে, এখন নীলা তোমাকে মিজুর সাথে সেটিং করিয়ে দিতে বলেছে। তুমি সত্যি বলছো? মিজুও তো নীলাকে দেখে ভালোবেসে ফেলেছে। যাক, তাহলে ভালোই হয়েছে, কালকেই ওদের দুজনকে এক করে দিব। ওকে। তারপর মায়াকে ফুচকা খাইয়ে নিয়ে বাসা চলে এলাম। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে চারপাশটা উপভোগ করতে লাগলাম। তখন আমি কারো পায়ের শব্দ পেলাম। পিছনে তাকে দেখি মায়া আসছে, ওর হাতে একটা কফির মগ নিয়ে। মায়া আমার কাছে এসে কফির মগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও কফি খাও। একটা কেন, তুমি খাবে না? আমি পরে খাবো, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি কফির মগটা নিয়ে কফি খেতে লাগলাম। আমার কফি অর্ধেক কাপ শেষ হতে মায়া কফির মগটা নিয়ে বলল, বাকিটা আমি খাবো।
আমি আর কিছু বললাম না। আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। মা এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমি গিয়ে ডিনার করে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে চলছিল আমার দিন। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল। মিজি ও নীলাকে এক করে দিয়েছি। তো পরীক্ষা শেষ দিন। পরীক্ষা দিয়ে সবাই মাঠের ভিতরে বসে আছি, কারণ আজকে শেষ দিন। আজকের পর হয়তো কারোর সাথে দেখা না হতেও পারে। তারপর সবার সাথে কথা বলে বাসায় চলে এলাম। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে এলো। আমি ও মায়া ভার্সিটি গেলাম রেজাল্ট দেখতে। আমি নিজের রেজাল্ট দেখে অবাক, কারণ আমি জিপিএ 5 পেয়েছি আর মায়া জিপিএ 4.98 পেয়েছে। আমার রেজাল্ট দেখে খুশিতে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়া আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি মিষ্টি কিনে নিয়ে বাসায় এসে সবাইকে মিষ্টি মুখ করালাম। তারপর সবাই একটা লাঞ্চ করলাম। পরে আমি বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। বিকেল ঘুম থেকে উঠে ল্যাপটপটা নিয়ে ছাদে গেলাম। নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম। 278 কোটি টাকা আছে, যে টাকা আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করেছি। আর এর ভিতরে কিছু টাকা আমার হাত খরচ থেকে বেঁচে গেলে আমি আমার অ্যাকাউন্টে জমা করতাম। এখন ভাবছি এই টাকা দিয়ে একটা বিজনেস শুরু করব। তখন ছাদে মায়া ও মায়ার ভাই এলো। তখন আমি বললাম, আরে ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখানে বসে থেকে কি ভাবছো? ভাইয়া একটা বিজনেস শুরু করব, তার প্ল্যান করছি। আচ্ছা শোন, আমার এক কাজিন বিজনেস শুরু করবে, তার একটা পার্টনার লাগবে। তুমি চাইলে তার সাথে বিজনেস শুরু করতে পারো। তাহলে তো ভালোই, আমার একটা পার্টনার লাগতো আর কি। তুমি যদি বলো তাকে এখানে আসতে বলি। ঠিক আছে বলুন। মায়ের ভাই গিয়ে লোকটাকে ফোন করে আসতে বলে। ছাদ থেকে নেমে চলে গেল। তখন মায়া আমার কাছে এসে বলল, আচ্ছা আমরা বিয়ে করছি কবে? এখন অনেক দেরি আছে, আগে বিজনেসে সাকসেস হই তারপর। না, আমি এত দেরি করতে পারবো না। মায়া তুমি বোঝার চেষ্টা করো, এখন তোমাকে আমি কিভাবে বিয়ে করব। কিন্তু আমার যে ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো তখন। এই বলে আমাকে মায়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও চোখের পানি মুছে দিয়ে বললাম, ধুর পাগলি, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সত্যি বলছো তো? কেন, আমার কথা বিশ্বাস হয় না? তোমার উপর আমার সব সময় বিশ্বাস আছে। ঠিক আছে, তাহলে এখন একটু হাসো। মায়া একটা হাসি দিল। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ের ভাই তার কাজিনকে নিয়ে ছাদে এলো। তার কাজিন আমাকে দেখে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। আপনারা ভাবছেন এটা আবার কে? মায়ের কাজিন আর কেউ না, আমার বন্ধু পিয়াস। দুজনে একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। আজ অনেকদিন পর পিয়াসকে দেখলাম। তখন আমি বললাম, আরে পিয়াস, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আর এখানে কি করিস? আমি 1 বছর ধরে এখানে থাকি। তা তুই কি মনে করে এলি? এতক্ষণে মায়ের ভাই ও মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছিল। এবার ভাইয়া বললেন, ওই আমার কাজিন যে ব্যবসা শুরু করবে, কিন্তু তোমাকে একে অপরকে চিনো না কে? ভাইয়া, আমরা বিদেশে একসাথে পড়ালেখা করতাম। ও দুজনে বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও দেশে আসার পর আর যোগাযোগ হয়নি। ও তাহলে তো ভালোই, দুজনে চেনো। তাহলে আমি যাই, তোমরা কথা বলো। এ বলে মায়ের ভাই চলে গেল। আমি, পিয়াস, মায়া ছাদে বসে পড়লাম। তখন পিয়াস আমাকে বলল, তুই এখানে কিভাবে? আর তুই বিজনেস করবি মানে তোর কি টাকার অভাব আছে? আমার কাছে এখন কিছুই নেই, আর আমি আমার ফ্যামিলির সাথে থাকছি না। কেন, কি হয়েছে যে তোর ফ্যামিলির সাথে থাকিস না? সেটা অনেক বড় কাহিনী, বাদ দে। চল এবার বিজনেসের ব্যাপারে কথা বলি। সেটা বলবো, আগে তোর সাথে কি হয়েছে সেটা বল। সব ঘটনা খুলে বললাম। বুঝলাম। আমি বিজনেস শুরু করব, পার্টনার লাগবে, তুই কি হবি তাহলে? অবশ্যই তোর পার্টনার হব। ঠিক আছে, এখন আমাদের সবকিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কেন, তুই কিছু ব্যবস্থা করিসনি? না রে, আমি একটা পার্টনার খুঁজছিলাম, দেখে আর কিছু ব্যবস্থা করিনি। ও, তাহলে কালকে আসিস, একটা ভালো দেখে বিল্ডিং কিনতে হবে। বিল্ডিং আমার দেখা আছে, এখন তুই গিয়ে দেখলেই হবে। ঠিক আছে, কালকে তাহলে এখানে আসিস। আচ্ছা, আসবো। শোন, তোকে যদি আবার যেতে বলে তাহলে তুই কি করবি? কে যেতে বলবে, আর কোথায় যাব? কেন, তোর বাবা মা যদি যেতে বলে তাহলে যাবি না? কোনোদিনও আমাকে যেতে বলবে না। কেন, তুই তো ভিডিওটা পাঠিয়ে দিয়েছিস, তাহলে তোকে যেতে বলবে না কেন? আমি যে ভিডিওটা পাঠিয়েছি সেটা আব্বু এখনো দেখেনি। তুই কিভাবে জানিস তোর আব্বু এখনো ভিডিওটা দেখেনি? কারণ ওটা যদি দেখতো তাহলে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করতো। আর সেদিন যখন মিথিলার সাথে দেখা হয়েছিল, সেদিন তো মিথিলা আব্বুকে বলতে পারতো যে আমি এখানে আছি, কিন্তু কেউ কিছু বলেনি।
মিথিলার সাথে দেখা হয়েছিল কবে আর কখন? আরে কয়েকদিন আগে একটা কাজে। তারপর মিথিলার সাথে দেখা হওয়া থেকে সব ঘটনা খুলে বললাম। ও আর এই বিষয় নিয়ে আর কোনো কথা তুলবি না। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। কালকে সকাল 10টায় রেডি থাকিস, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, থাকবো। আচ্ছা, তাহলে আজকে আসি, বাই। বাই। পিয়াজ চলে গেল। এখন ছাদে শুধু আমি আর মায়া বসে আছি। পিয়াজ যাওয়ার পর মায়া উঠে দাঁড়ালো। হঠাৎ করে আমার কোলে এসে বসে পড়লো। তখন আমি বললাম, তুমি আমার কোলে আবার কি কারণে বসলে? কেন? আমার জিনিসে আমি বসতেই পারি। আর কিছু বললাম না। কালকে থেকে তো অফিসে যাবে, তাই না? যাবো তো। তোমাকে ছাড়া তো আমার ভালো লাগে না। তবুও থাকতে হবে। ওই বলো। বলছিলাম কি বলছিলে? আমাকে একটু আদর করো না প্লিজ। সেটা এখন না, বিয়ের পর যত খুশি আদর খেও। তাহলে একটা কিস করো প্লিজ। ঠিক আছে, করছি। এই বলে মায়ের কপালে একটা ভালোবাসা পরশ এঁকে দিলাম। তারপর দেখি মায়া আমার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। তখন আমি মায়াকে বললাম, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? আমি আবার কি করে জানবো? তুই এটা কি করলি? কেন তোমাকে কিস করলাম? কুত্তা, এটাকে কেউ কিস বলে নাকি? আরে আমি জানি না তো কিভাবে কিস করে। আর আমি কাউকে কখনো কিস করিনি। দাঁড়া, তোকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কিস করে। এই বলে মায়া আমাকে টান দিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। এবার ছাড়ানোর চেষ্টা করলাম না, কারণ মায়া এখন ভীষণ পরিমাণে রেগে আছে। 4 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে থাকলাম, মায়াও হাঁপাতে থাকলো। আমি জোরে জোরে দম নিচ্ছি। তখন মায়া বলল, এটা কি কিস বলে, বুঝছো? বুঝেছি। আচ্ছা, এখন নিচে যাই। সকালে তো আবার তোমাকে পিয়াসের সাথে যেতে হবে। হ্যাঁ চলো, নিচে যাই, অনেক রাত হয়ে গেছে। চলো। তারপর আমি আর মায়া তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। মায়া ওর বাসায় গেল, আমি আমার বাসায় এলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ফেসবুকে গেলাম। ফেসবুকে কিছুক্ষণ ঘোরাফেরা করে অফলাইনে চলে এলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগে মায়া বলল, চলো, তোমাকে ডিনার করার জন্য ডাকছে। ঠিক আছে চলো। তারপর আমি আর মায়া দুদিন একসাথে মায়াদের বাসা চলে এলাম। মায়াদের বাসায় এসে দেখি সবাই বসে আছে, শুধু আমি ছাড়া। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে মায়ের ভাইয়া বলে উঠলো, আমাকে উদ্দেশ্য করে বলল, তো তোমাদের ব্যবসা চালু করবে কবে? এই তো ভাইয়া, যত তাড়াতাড়ি পারি শুরু করব। আমি চাইছি তোমার আর মায়ের বিয়েটা 1 মাস পর দিয়ে দে। ভাইয়া আমি বলি কি, বিয়েটা কয়েকদিন পরে দিলে ভালো হয়, কারণ আমি আগে বিজনেসটা শুরু করি, তারপর না হয় বিয়ে করব। ঠিক আছে, যা বলবে তাই হবে। তারপর আর কোনো কথা হলো না। আমি খাবারটা শেষ করে নিজের রুমে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম, কারণ ঘুম ভাঙলো 8টা 45 মিনিটে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দরজা খুলে বের হতে যাব, তখন খেলাম মায়ের সাথে ধাক্কা। ফলে মায়া আমার উপর পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে আমার ঠোঁট মায়ের ঠোঁটে এক হয়ে গেছে। আমি এরকম একটা কাজের জন্য মোটে প্রস্তুত ছিলাম না। আমি মায়াকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। মায়া উঠে দাঁড়ালো, আমি উঠে দাঁড়ালাম। তারপর আমি মায়াকে বললাম, তুমি এখানে কেন? আমি তোমাকে ডাকতে এসেছিলাম। তারপর তো আর কিছু বললো না লজ্জায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এখন চলো যাই। ঠিক আছে চলো। তারপর আমি আর মায়া ওদের বাসা চলে এলাম। তারপর আমি নাস্তা করে রুমে চলে এলাম। তারপর একটু টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া ওর বাসার কাজ শেষ করে আমার কাছে চলে এলো। এসে আমার পাশে বসে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। তখন আমি বললাম, তুমি আবার এখানে শুয়ে পড়লে কেন? তাহলে কোথায় শুবো? কেন, এখানে তো বালিশ আছে, ওটার উপর শুয়ে পড়ো। না, এটা আমার জায়গা, এখানে শুধু আমিই ঘুমাবো, তাতে তোমার সমস্যা কি? আহারে, আমার বুকের উপর শুয়ে আমাকে বলছে আমার সমস্যা কি? হয়েছে, এবার চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবে না, বুঝছো? ওকে। এই গল্পে পিয়াস নামটার বদলে শান্ত নাম রাখা হয়েছে। তারপর আমি আর কিছু বললাম না, চুপচাপ টিভি দেখতে লাগলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি শান্ত কল করেছে। আমি কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, কি রে, তাড়াতাড়ি করে নিচে আয়। কেন, তুই এখন কোথায়? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি করে চলে আয়। আচ্ছা, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর মায়াকে ডাকতে যাব, ঠিক তখনই দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। আমি আর ওর ঘুম ভাঙালাম না, ওকে ভালো করে শুয়ে দিয়ে ওর কপালে একটা কিস করলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম।
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হলাম। মা এখনো ঘুমিয়ে আছে। আমি আর ওকে জাগানোর চেষ্টা করলাম না, বেরিয়ে পড়লাম। বাসা নিচে এসে দেখি শান্ত দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম, তখন শান্ত আমাকে বলল, তোর এত সময় লাগে কেন? কোথায় এত দেরি? রেডি হতে যতক্ষণ সময় লাগে আর কি। হয়েছে, আর বলতে হবে না। তা এখানে দাঁড়িয়ে থাকবি নাকি এখন যাবি? ও আচ্ছা, চল এখন যাই। চল। তারপর আমরা দুজনে শান্তর গাড়িতে উঠলাম। শান্ত গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর আমরা চলে এলাম। গাড়ি থেকে নেমে বিল্ডিংটা দেখতে লাগলাম। অনেক বড় বিল্ডিং, আর বিল্ডিংটা একেবারে রাস্তার পাশে, মানে অফিস বানানোর জন্য পুরোপুরি পারফেক্ট জায়গা। আমি শান্তকে এই বিল্ডিংটা নিতে বললাম। তারপর আমিও শান্ত বিল্ডিংয়ে গিয়ে মালিকের সাথে কথা বললাম। কথাবার্তা বলে বিল্ডিংটা আমরা কিনে নিলাম। তারপর আমিও শান্ত গাড়িতে উঠলাম। এখন আবার বাসায় যাব। গাড়িতে উঠলাম, আবার শান্ত ড্রাইভিং করছে। আমি চুপচাপ বসে আছি। তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা বের করে দেখি মায়া কল করেছে। আমি কলটা রিসিভ করলাম। তখন মায়া উপাস থেকে বলল, হ্যালো, তুমি কোথায়? এই তো রাস্তায় আছি, আসতেছি। কেন? না এমনি। আর তুমি গিয়েছো আমাকে বলে যাবে না? আরে তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমাকে ডাকিনি। ওকে, সাবধানে এসো। আচ্ছা, এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর শান্তকে বললাম, বিলিং তো হয়ে গেছে, এখন তো বাকি কাজগুলো তো করতে হবে। এখন শুধু লোক নিতে হবে, তাছাড়া আমি সব ব্যবস্থা করে ফেলেছি। 4টা কোম্পানির সাথে ডিল করে রেখেছি, আমাদের কাজ দেবে, আমরা শুধু করে দেব। তাহলে তো ভালোই করছিস। এখন চল, সবকিছু লোক দিয়ে সাজিয়ে ফেল। কাল থেকে শুরু করব। কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। ঠিক বলেছিস, তবে তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এখন শেষ করে আবার লোক নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। সেটা তো দিব, তবে লোক কিন্তু তুই সিলেক্ট করবি, কাকে নিব কাকে নিব না। ঠিক আছে, আমি দেখব, তুই সবকিছু তাড়াতাড়ি রেডি কর। কালকে সকালে তুই রেডি থাকিস। ঠিক আছে। সকালে তোকে আমি তোর বাসায় এসে নিয়ে যাব। আর কোনো কথা হলো না। শান্ত আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতরে যাব, তখন শান্ত বলল, সকাল 10টায় রেডি থাকিস, আমি তোকে নিতে আসবো কিন্তু। আচ্ছা আসিস। আচ্ছা বলে শান্ত ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি বাসার ভিতরে চলে এলাম। দরজা খুলে ভিতরে যেতে আমি ভয় পেয়ে গেলাম, কারণ মায়া আমাদেরকে রাগে চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে চিবিয়ে খাবে। আমি ভয়ে ভয়ে ওর কাছে গেলাম। কি হয়েছে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? তুমি আমাকে না বলে চলে গেলে কেন? তুমি ঘুমিয়েছিলে, তাই তোমাকে আর ডাকিনি। পরে যেন আর এমন না হয় বলে দিলাম। ঠিক আছে, যাব। যাও, ফ্রেশ হয়ে এসো। ওকে। আমি বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বের হতেই আমাদেরকে তোয়ালে বাড়িয়ে দিল। আমি তোয়ালাটা নিয়ে মুখ মুছে রেখে দিলাম। তখন মায়া বলল, তো তুমি বিল্ডিং দেখেছো কি? দেখে এসেছি, আবার কিনেও ফেলেছি। তোমার অফিস চালু করবে কবে? এই তো আর কয়েকদিন পর থেকে শুরু করব। আচ্ছা চলো না আমরা বিয়েটা করে ফেলি। আবার এক কথা, এই প্রশ্ন উত্তর তোমাকে কয়বার বলবো? ঠিক আছে, আর বলবো না। এখন চলো, খাবার খেয়ে নিবে। চলো। তারপর আমিও মায়া ওদের বাসায় এসে লাঞ্চ করে নিলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু শান্ত আসার কোনো নামগন্ধ নেই। নিচে বসে দারোয়ান চায়ের সাথে কথা বলতে লাগলাম। তখন শান্ত এলো। আমি ওর কাছে গেলাম। তখন বলল, সরি রে, আজকে আসতে একটু লেট হয়ে গেলাম। একটু লেট মানে? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে। আর বলিস না, কাজের লোকেদের ঠিক করতে একটু দেরি হয়ে গেছে। ও এখন এখানে দাঁড়িয়ে থাকবি নাকি গাড়িতে উঠবি? উঠছি। আমি শান্ত গাড়িতে উঠলাম। শান্ত গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর আমরা আমাদের নতুন অফিসের নিচে চলে এলাম। আমরা দুজনে গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম। শান্ত আগে থেকে লোক ঠিক করে রেখেছিল, তাই আমরা বলে দিচ্ছি ওরা সাজাচ্ছে। অফিসটা বড় করব না, মাত্র 200 থেকে 300 জন কাজ করতে পারবে, তার বেশি হবে না। সারাদিন অফিস থেকে সবকিছু সাজিয়ে নিলাম। এর ভিতরে আবার মায়া ফোন করে খাবার খেয়ে নিতে বলেছে। সবকিছু গুছিয়ে নিলাম। আমি আর শান্ত সিদ্ধান্ত নিলাম 2 দিন পর লোক নেওয়া শুরু করব। আর আজকে সব জায়গায় পোস্টার বিজ্ঞাপন দেওয়া শুরু করব। অবশ্যই সব জিনিসপত্র গুছিয়ে নিব। আমি আর শান্ত বের হলাম। রাত বাজে 10টা। দুজন মিলে গাড়িতে উঠলাম। শান্ত আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভিতরে গেলাম। দরজা খুলে দেখি মায়া ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছে। আমাকে থেকে বলল, আজকে সারাদিন কি কাজ করলে জনাব? আজকে সবকিছু গুছিয়ে নিলাম, 2 দিন পর লোক নেওয়া শুরু করব। ও আচ্ছা, যাও এখন ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে খাবো। দুজনে খাবার খাবো মানে? তুমি এখনো খাওনি নাকি?
তোমার সাথে খাবো দেখে আর খাইনি। এখন বেশি কথা না বলে যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। বলে আমাকে ধাক্কা দিয়ে আমাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে চলে এলাম। তারপর আমরা দুজনে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে মায়াকে ওর বাসা পাঠিয়ে দিলাম। তারপর আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল 2 দিন। 2 দিন পর আজকে সকালে অফিসে চলে এলাম, কারণ আজকে আমি লোক নিয়োগ করব। ইন্টারভিউ রুমে বসে আছি, আমিও শান্ত। আমরা দুজনেই সবার ইন্টারভিউ নিচ্ছি। অনেক মানুষ ইন্টারভিউ দিতে এসেছে, 1000 হবে, তবে আমরা শুধু 300 জনকে নিব। একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। সবার ইন্টারভিউ নিতে নিতে বিকেল হয়ে গেল। আমি আর শান্ত ঠিক করেছি কাকে কাকে নিব। তো আমরা তাদের চাকরির খবরটা বলে দিই। আজকে 28 তারিখ, 1 তারিখ থেকে অফিস চালু করব, তাই সবাইকে 1 তারিখ আসতে বললাম। তারপর আমি বাসায় চলে আসলাম। আজকে 1 তারিখ। আজকে সকালে আবার অফিসে গেলাম। গিয়ে অফিসের সকল কর্মীদের সাথে আমি আর শান্ত পরিচিত হলাম। প্রথম দিন ছিল, তাই সবার কাজের চাপ একটু কম ছিল। তাই আজকে তাড়াতাড়ি অফিস ছুটি দিলাম। কালকে আবার সঠিক সময়ে সবাইকে আসতে বললাম। তারপর আমি বাসায় চলে এলাম। এভাবে কেটে গেল 6 মাস। এই 6 মাসে আমাদের কোম্পানিতে আয় আগে থেকে ডাবল হয়ে গেছে। আমাদের কোম্পানি এখন ভালোই চলছে। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি মায়া আমার রুমে বসে আছে। এটা নতুন কিছু না, প্রতিদিন মায়া আমার রুমে বসে থাকে, তবে আজকে একটু বেশি সাজগোজ করেছে। কারণটা বুঝলাম না। আমি মায়ের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আজকে এতটা আটা ময়দা মেখেছো কেন? খবরদার, এর একটা নাম আছে মেকআপ। না, আটা ময়দা বলবো কেন, এখন বলো এত সাজগোজ করার কারণটা কি? আচ্ছা, একটা কারণ, সেটা তোমাকে বলবো না। প্লিজ বলো না কি কারণ। বলবো একটু পরে, আগে ফ্রেশ হয়ে এসো তারপর। এই বলে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে বের হলাম। তারপর মায়ের সাথে ওদের বাসায় গেলাম। ভাইয়াদের বাসার ভিতরে আমি তো অবাক, এরা এখানে কেন? কারণ আমাদের বাড়িতে মিজু, নীলা, শান্ত আরো কয়েকজন আমার ভার্সিটির বন্ধু। আমি ওদের দেখে অবাকে তাকিয়ে আছি। কি রে, তুই এভাবে তাকিয়ে কে দেখিস? তোরা এখানে কি করতেছিস? এসেছে একটা কাজের জন্য। কি কাজ সেটা বলতো? সেটা তোকে বলতে হবে নাকি? তোকে বলবো না। ঠিক আছে, না বললেই। হয়েছে, এখন আর কিচ্ছু বলতে হবে না। আর মিজু, তোরা সবাই তাড়াতাড়ি সাথে যা। আচ্ছা, যাচ্ছি। কেন? ওরা আবার ছাদে যাবে কেন? একটু পর দেখতে পারবে কি কারণে ওরা সাথে যাচ্ছে। চল তাহলে আমরাও যাই। দাঁড়াও 1 মিনিট। বলে মায়া একটা ওড়না দিয়ে আমার চোখ বেঁধে দিল। চোখ বাঁধার ফলে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কি ব্যাপার, তুমি আবার আমার চোখ বাঁধলে কেন? চলো এখন সাথে যাব, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমাকেও তো বলো। বললে তো সেটা আর সারপ্রাইজ থাকে না। ওকে, এখন চলো আমার সাথে। কোথায় যাব? এত কথা না বলে চুপচাপ আমার সাথে এসো। ঠিক আছে, চলো দেখি। তারপর মায়া আমাকে নিয়ে ছাদের উপরে চলে গেল। তারপর মায়া আমার চোখের বাঁধনটা খুলে দিল। সাথে সাথে সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। এটা দেখে আমি টাসকে খেলাম। আজকে আমার জন্মদিন, আমারই মনে ছিল না। এসব ভাবছি, তখন আমার সামনে বড় একটা কেক আনলো। নাও এবার কেক কাটো। ওকে বলে কেক কাটলাম। তারপর মায়াকে খাওয়ালাম। তারপর একে একে সবাইকে কেক খাওয়ালাম। তাহলে এই ছিল আমার সারপ্রাইজ। হ্যাঁ, এটাই ছিল তোর সারপ্রাইজ। আর এই সব ব্যবস্থা মায়া তোর জন্য করে রেখেছিল। আমি মায়ের দিকে তাকালাম, দেখে লজ্জা লাল হয়ে গেল। এখন সবাই চলো, খাবার খেতে হবে তো। হ্যাঁ, সবাইকে নিচে নিয়ে চলো। তারপর সবাই মিলে ডিনার করতে বসলাম। তখন মায়ের ভাই বলল, এবার তাহলে তোমাদের বিয়েটা দিয়ে দেই, কি বলো? এখন? হ্যাঁ, এখন না দিলে আবার কবে দেব? আর তোমার বিজনেস তো ভালোই চলছে। ঠিক আছে ভাইয়া, আপনি যা করবেন তাই হবে। তাহলে সামনের সপ্তাহ তোমাদের বিয়ের তারিখটা ঠিক করে। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মায়া, তোর কোনো সমস্যা নেই তো? না, আমার সমস্যা নেই। তুমি যেদিন চাও সেদিনই বিয়ে হবে। তাহলে তো হয়েই গেল। তাহলে সামনের সপ্তাহে তোদের বিয়ে হচ্ছে, আর তোমরা সবাই ঠিক টাইমে চলে আসবে, কেমন? মিজু নীলাদের উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমরা চলে আসবো। ওকে। তাহলে তোরা থাক, আমরা এখন চলে যাই, কেমন? আচ্ছা, পৌঁছে ফোন দিস। সবাই বলল আচ্ছা দিব। তারপর ওরা সবাই মিলে চলে গেল। আমিও বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কিছু একটা সুড়সুড়িতে। চোখ খুলে দেখি মায়া আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। মায়া এখানে এসেছে, এটা দেখে অবাক হলাম না, কারণ আমার ফ্ল্যাটের চাবি ওর কাছে আছে। মায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরলাম। মায়া আমাকে জড়িয়ে ধরেছে। হয়েছে, এবার ছাড়ো, অফিসে যেতে হবে তো। অফিসে যাবো তো, তুমি এখানে কেন এসেছিলে? তোমাকে ডাকতে এসেছি, যাও ফ্রেশ হয়ে এসো। ওকে, যাচ্ছি। ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া খাটের উপর বসে আছে। তুমি এখানে বসে আছো কেন? বাসায় যেতে পারোনি? তোমার সাথে যাবো দেখে বসে আছি। তো এবার কি যাওয়া যাক? ঠিক আছে,
চলো যাই। চলো। আর আজকে অফিস থেকে একটু আগেই আসবে, কেমন? কেন? আমি এক জায়গায় যাব, তাই। তুমি আবার কোথায় যাবে? একটু শপিং মলে যাব। কেন, আবার কি কিনবে? বিয়ের শপিং করতে যাব। তুমি একা চলে যাও, আমার সময় হবে না। না, তোমাকেও আমার সাথে যেতে হবে। আমাদের বিয়ের শাড়ি তুমি পছন্দ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিকালে অফিসে চলে এসো, ওখান থেকে না হয় দুজনে শপিং মলে যাব। ঠিক আছে, তাহলে আমি বিকেলে তোমার অফিসে যাব। হুম হুম আচ্ছা, তাহলে আমি এখন যাই, না হলে আবার লেট হয়ে যাবে। ঠিক আছে, দেখে শুনে যেও। ওকে বলে বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিসে এসে বাইকটা পার্কিং করে সোজা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতেই সবাই আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর নিয়ে নিজে ক্যাবিনে গিয়ে বসলাম। তারপর কাজ শুরু করলাম। কাজ করছি, তখন ম্যানেজার এসে বলল, স্যার, আজকের একটা জরুরি মিটিং আছে, আপনাদের দুজনকে থাকতে হবে। আচ্ছা, মিটিং কখন শুরু হবে? একটু পর শুরু হবে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। ওকে। বলে ম্যানেজার চলে গেল, আর আমি আমার কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে ম্যানেজার মিটিং এর জন্য আমাকে ডেকে গেল। আমি কেবিন থেকে বের হয়ে শান্তর কেবিনের দিকে গেলাম। শান্তর কেবিনে গিয়ে দেখি শান্ত বসে বসে একটা ফাইল চেক করছে। কিরে, তুই আবার কি করছিস? কিচ্ছু না, এই একটা ফাইল চেক করছি। ও, তা তুই আবার কি মনে করে আমার কেবিনে এলি? মিটিং এ চল, একটা জরুরি মিটিং আছে, সেটা করতে হবে। তো তুই একা চলে যা, গিয়ে মিটিং অ্যারেঞ্জ কর। আমি গেলে হবে না, তোরও যেতে হবে। আচ্ছা চল তাহলে। আমি আর শান্ত কেবিন থেকে বের হয়ে সোজা মিটিং রুমে চলে গেলাম। মিটিং রুমে গিয়ে দেখি অনেক কোম্পানির লোক বসে আছে। আমি গিয়ে মিটিং শুরু করলাম। মিটিং শেষ করতে বিকেল হয়ে গেল। মিটিং রুম থেকে বের হয়ে কেবিনে চলে এলাম। কেবিনে দরজা খুলে দেখি মায়া সোফায় বসে আছে। মায়াকে দেখে মনে পড়ে গেল আজকে মায়ের সাথে শপিং এ যেতে হবে। তখন আমাকে দেখে মায়া আমার কাছে এসে বলল, কি ব্যাপার, মিটিং শেষ নাকি? হ্যাঁ শেষ। আচ্ছা যাও, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসো, আবার শপিং মলে যেতে হবে তো নাকি? ঠিক আছে, যাচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, যাও। আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে মায়াকে সঙ্গে নিয়ে অফিসের নিচে চলে এলাম। তারপর বাইকটা নিয়ে মায়াকে পিছনে বসিয়ে শপিং মলে যাওয়ার জন্য রওনা দিলাম। মাঝপথে একটা রেস্টুরেন্টের কাছে মায়া বাইক থামাতে বলল, আমি সেখানে থামালাম। তারপর মায়া বাইক থেকে নেমে আমার সামনে এসে বলল, আমি জানি তুমি দুপুরে খাবার খাওনি, তাই এখন ভেতরে চলো, খাবার খাবে। আমি দুপুরে খাইনি, এটা তুমি কিভাবে জানলে? সত্যি দুপুরে মিটিং থাকায় লাঞ্চ করতে পারিনি। তুমি না খেয়ে থাকবে আর আমি সেটা বুঝবো না, এটা কেমন করে হয় বলো? ও, এখন কথা বাদ দিয়ে ভেতরে চলো। বাইক থেকে নেমে ভিতরে গেলাম। তারপর দুজনে একটা চেয়ারে বসলাম। আর মায়া 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। কিছুক্ষণ পর বিরিয়ানি চলে এলো। আমরা খাওয়া শুরু করলাম। খাওয়ার পরে ঘটলো আরেক ঘটনা। মায়া আমাকে বিল দিতে দিচ্ছে না। মায়া বলে ও নিজে বিল দেবে। আমি ওকে জোর করলাম না। মায়া বিলটা দিয়ে দিল। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা শপিং মলে চলে গেলাম। শপিং মলের সামনে একটা বাইক পার্কিং করলাম। তারপর মায়াকে সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রথমে মায়া আমাকে সঙ্গে করে নিয়ে মেয়েদের দোকানে প্রবেশ করলো। আমি শুধু মায়ের পিছনে পিছনে হাঁটছি। মায়ের শাড়ি দোকানে গিয়ে দোকানদারকে কয়েকটা শাড়ি দেখাতে বললো। দোকানদার আমাদের সামনে কয়েকটা শাড়ি রাখলো। এবার বলো, কোন শাড়িটা তোমার বেশি পছন্দ হয়? আমি একটা কমলা কালার শাড়ি পছন্দ করে দিলাম। মায়ের শাড়িটা হাতে নিয়ে বলল, তোমার পছন্দ আছে বলতে হবে, এটা আমারও খুব পছন্দ হয়েছে। আমি আর কিছু বললাম না। তারপর মা আমাকে নিয়ে ছেলেদের দোকানে গেল। আমি অবশ্য অবাক হলাম, ওর ছেলেদের দোকানে কি কাজ আছে। দেখলাম মায়া ওর শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনছে। তো শেষে একটা পাঞ্জাবি পছন্দ করে বিলটা দিয়ে চলে এলো। তারপর আমরা শপিং মল থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে এলো। আজকে আমার আর মায়ের বিয়ে। সারা বাড়িতে মেহমান ভর্তি। বিয়ে সব দায়িত্ব মিজু আর নীলা নিয়েছে। আমাদের বাসায় শুধু আমাদের বন্ধু বান্ধব ছাড়া আর কে থাকবে? আমার তো এখন কোনো আত্মীয় স্বজন নেই। সন্ধ্যাবেলায় কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে গেল। আমার কয়েকটা বান্ধবী আর মায়ের কাজিনরা মায়েকে বাসর ঘরে নিয়ে গেল। আমিও সবার মতো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত 12টার দিকে মিজু আর নীলা আমাকে বাসার ঘরে ঢুকিয়ে দিল। আমি ভিতরে ঢুকে দেখি মায়ের খাটের উপর বসে আছে। আমি দরজা লাগিয়ে খাটের দিকে যেতে লাগলাম। মায়ের খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করলো। তারপর আবার খাটের উপর গিয়ে বসে পড়লো। আমিও গিয়ে মায়ের পাশে বসলাম। তারপর মায়ের ঘোমটা তুলে দিলাম। তারপর বাকিটা বুঝে নিন। 4 বছর পর আমার আর মায়ের বিয়ে 4 বছর হয়েছে। বিয়ে 2 বছর পর আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, নাম সাইফা। মিজু আর নীলারও বিয়ে হয়েছে, আর 2 বছর হলো। ওদের একটা ছেলে আছে। একদিন অফিসে যাব এমন সময় মায়া আমার কাছে এসে বলল, অফিসে যাচ্ছ নাকি?
হ্যাঁ, কেন? আসবে কখন? আজকে ফিরতে রাত হবে, একটা ডিল আছে তাই। ও হ্যাঁ, কিন্তু কেন? না, আজকে তোমার মেয়ে শপিংয়ে যেতে চাইছে তাই। আজকে তো হবে না। সেটা আমাকে না বলে তোমার মেয়েকে বলো। ঠিক আছে, সাইফাকে ডাক দাও। আমাকে ডাক দিতে হবে না, আমি এসে গেছি। হঠাৎ করে কোথা থেকে যেন এসে বলল, আজকে কিন্তু আমি শপিংয়ে যেতে পারবো না। না, আমি কোনো কথা শুনতে চাই না, আমার সাথে আজকে শপিংয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি আজকে তাড়াতাড়ি আসতে পারি কিনা। ঠিক আছে বাবাই। তারপর আমি বাসা থেকে বের হয়ে অফিসে চলে এলাম। আজকে আবার একটা বড় মিটিং আছে, তাই আমাদের সেখানে যেতে হবে। তাই অফিসে এসে শান্তকে নিয়ে মিটিংয়ের জায়গায় চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকতেই পিয়ন আমাকে নিয়ে মিটিং রুমে চলে গেল। আমরা মিটিং রুমে গিয়ে বসলাম, তখন একে একে সবাই আসতে লাগলো। এরপর যে প্রবেশ করলো তাকে দেখে আমি চমকে উঠলাম, আব্বু এখানে কেন? আব্বু এবার মিটিং রুমে প্রবেশ করেছে। আব্বু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমাকে চিনতে পারছে না, কারণ আমি মাস্ক পরে আছি। আমি শান্তকে সবকিছু বলে ওখান থেকে বের হয়ে এলাম, কারণ আর কিছুক্ষণ ওখানে থাকলে আব্বু আমাকে চিনে ফেলতো। অফিস থেকে বের হয়ে সোজা বাসা চলে এলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই মায়া দরজা খুলে দিল। মায়া অবশ্য এই টাইমে আমাকে আশা করেনি। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি এসেছো কেন? এমনিতেই ভালো লাগছে না তাই। আমার কপালে হাত দিয়ে, কি বলো, শরীর খারাপ নাকি? আরে তেমন কিছু নয়। আচ্ছা যাও তাহলে, তুমি রেস্ট নাও। আমি কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলাম। সেদিন বাইরেও কোথাও গেলাম না। পরদিন সকালে অফিসে গেলাম, সারাদিন কাজ করে রাতে বাসায় চলে এলাম। এভাবে কেটে গেল 2 মাস। একদিন বিকেলে অফিস থেকে বাসায় এসে কলিং বেল বাজালাম, তখন একজন মহিলা এসে দরজা খুলে দিল। এই মহিলা আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আপনারা ভাবছেন এটা আসলে কে? সে হলো আমার আম্মু। আমি আম্মুকে দেখে অনেক অবাক হলাম। আম্মু এখানে কিভাবে এলো? আম্মু আমাকে ধরে কাঁদছে। আমি এসবই ভাবছি। এতদিন আমাদের ছেড়ে কিভাবে ছিলি? আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? মনে পড়লেও মিথ্যা অপরাধী হয়ে থাকতে চাইনি, তাই আর যাইনি। আমরা জানতাম তুই এই কাজ করিসনি, মিথিলা তোকে ফাঁসিয়েছে। কিন্তু তোমরা এখানে কিভাবে এলে? তোর আব্বু আমাদের নিয়ে এসেছে। আব্বু কোথায়? তোর আব্বু ভিতরে বসে আছে, সাইফাকে নিয়ে খেলা করছে। আয়, আগে ভেতরে আয়। আমি আম্মুর সাথে ভিতরে এসে দেখি মিথিলার ছোট বোন, মিথিলা, আব্বু, আম্মু, আমার আব্বু, সাইফা, মায়া বসে আছে আর গল্প করছে। আমি একবার মিথিলার দিকে তাকাতেই মিথিলা মাথাটা নিচু করে নিল। আমি ওর দিক থেকে আমার চোখটা সরিয়ে নিলাম। তখন মিথিলা আব্বু বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিও। আমাদের মেয়ে যা করেছে তার জন্য আমরাও খুব লজ্জিত। না আঙ্কেল, ঠিক আছে, তবে দ্বিতীয়বার যেন এই ভুল আর না করে। আর কখনো এমন করবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে। তখন আব্বু সোফা থেকে উঠে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। তারপরে জোরে ধরে কেঁদে উঠলেন। আমি সাথে কেঁদে দিলাম। এতদিন আমাদের ছেড়ে কেমনে ছিলি? ছিলাম কোনো রকমে। একা একা কিভাবে থাকতি? একা থাকতাম না, মায়া সবসময় আমার পাশে থেকেছে। মেয়েটাকে আমাদের সবার পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে। কিন্তু তোমরা আমার ঠিকানা জানলে কিভাবে? হঠাৎ করে মায়া কিচেন থেকে এসে বলল। আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি তাদের চিনলে কিভাবে? আচ্ছা শোনো, আজকে বিকেলে আমি আর সাইফা একটু পার্কে গিয়েছিলাম ঘুরতে। তখন উনি আব্বুকে দেখিয়ে আমার কাছে এসে তোমার ছবি দেখিয়ে বলে আমি তোমাকে চিনি কিনা। তখন আমি বলি এটা আপনার কে হয়? তখন তিনি বললেন এটা তার ছেলে, একটা ভুলের কারণে তাকে বাসা থেকে বের করে দিয়েছি। আজ 5 বছর ধরে ওকে খুঁজে চলেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন আমি এদের তোমার কথা বলি আর এটাও বলি যে আমি তোমার বউ, আর তারা আমাকে তাদের বৌমা হিসাবে মেনে নিয়েছে। এত বড় একটা কাহিনী আর আমি কিছুই জানি না। তোমাকে আর জানতে হবে না, যাও এখন ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে। আব্বু আম্মু আপনারাও ফ্রেশ হয়ে আসুন, একসাথে নাস্তা করব। তারপর আমি সবাইকে রুম দেখিয়ে দিলাম। সাইফা আমার কাছে আছে। আমি সবাইকে রুম দেখিয়ে আমার রুমে চলে এলাম। সবাই এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে বলল, আমার একটা কথা রাখবে? কি কথা বলো, আমি রাখার চেষ্টা করব। বেশি কিছু না, তোমার বাবা মার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই, আর এখানে আসতে চাই না। ঠিক আছে, যাব। সত্যি বলছো? বলার সাথে সাথে মায়া আমার গালে একটা চুমু দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। আমি মায়ের সাথে খাবার টেবিলে চলে এলাম। একে একে আব্বু, আম্মু, মিথিলার বোন, মিথিলার আব্বু, আম্মু সবাই এসে পড়লো। তারপর আমরা খাওয়া শুরু করলাম। তাহলে বাড়িতে কবে যাচ্ছিস? খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ করে আব্বু এই কথা বললো, তুমি যেদিন বলবে সেদিনই যাব। তাহলে কালকে সকালে রেডি থাকিস।
আর কোনো কথা বললাম না, খাবার খেয়ে রুমে চলে এলাম, তারপর ঘুমিয়ে গেলাম। আজকে সাইফা ও দাদা দাদির কাছে ঘুমিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেল। বাড়ির সামনে গাড়ি থেকে নামলাম। বাড়িটা আগের মতো আছে। আমি ভিতরে এলাম, তারপর আমার রুমে চলে এলাম। রুমের ভিতরে দেখি রুমটা আগের মতোই আছে। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কে যেন আমাকে জড়িয়ে ধরলো। তাকে দেখি মায়া। আমি মায়াকে জড়িয়ে ধরলাম আর বললাম,